লাস্ট ক্লাসে আমি যে পড়েছিলাম যে তোদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে ইকোনমিতে কোথায় ইকুইলিব্রিয়াম আসে, বলেছিলাম ইকোনমিতে যে ইকুইলিব্রিয়াম আসে না, তার জন্য আমাদের দুটো অ্যাপ্রোচ করতে হয়, একটা এডিএএস অ্যাপ্রোচ আর একটা হচ্ছে এসআই অ্যাপ্রোচ। এসআই অ্যাপ্রোচ একটা যে এডিএএস অ্যাপ্রোচ, মানে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই অ্যাপ্রোচ, যেখানে হয় যেখানে এডি আর এএস দুজনকে ক্রস করে সেখানে একটা ইকুইলিব্রিয়াম আসে। আদারওয়াইজ সেভিংস আর ইনভেস্টমেন্ট, যেখানে সেভিংস আর ইনভেস্টমেন্ট বরাবর হয় সেখানেও কিন্তু ইকুইলিব্রিয়াম আসে। আর আজকে সেটা তোদের বইতে লেখা আছে, সেভিংস আর ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচটা একটু পড়াচ্ছে। তা কি লেখা আছে বইতে, বেঙ্গলিতে কি লেখা আছে? বলছে সরল কেন্দ্রীয় তত্ত্বে সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতির সাহায্যে, মানে সেভিংস আর ইনভেস্টমেন্ট পদ্ধতির সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। তাহলে কি বললাম, কোন অ্যাপ্রোচের সাহায্যে জাতীয় আয় নির্ধারণ করবে? সেভিংস আর ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের সাহায্যে। তাহলে লিখে ইংলিশ লিখে যায় ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল বাই সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। বলছে কি সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে মানে সেভিংস ইনভেস্টমেন্ট মেথডে ভারসাম্য জাতীয় আয় সেখানে নির্ধারিত হয়। কি বলেছিলাম, কোথায় ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়? মানে দেখ অ্যাপ্রোচটা মাথায় রাখবে, এডিএএস যদি বলতো এডিএএস অ্যাপ্রোচ তাহলে বলবো যেখানে এডি আর এএস সমান হয় সেখানে হয় ভারসাম্য জাতীয় আয়, এডিএএস অ্যাপ্রোচ বলে। কিন্তু এখানে অ্যাপ্রোচটা কি? সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। তাহলে সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ কি বলেছে, যেখানে সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয় সেখানে ভারসাম্য। তাই লিখে দেখ সঞ্চয় পদ্ধতিটা মাথায়, আমার কথাটা বলতে পারছিস তো? তুমি কোন অ্যাপ্রোচ করছো এটা ম্যাটার করে, কোন অ্যাপ্রোচ। যদি সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ হয় তাহলে যেখানে সেভিং আর ইনভেস্টমেন্ট সমান হবে সেখানে ভারসাম্য আসবে। যদি এডিএএস অ্যাপ্রোচ হয় যেখানে এডি আর এএস সমান হবে সেখানে ভারসাম্য। বুঝতে পারলি কোন অ্যাপ্রোচ চলছে? তাই বলেছে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে ভারসাম্য জাতীয় আয় সেখানে নির্ধারিত হয় যেখানে মোট সঞ্চয় আর মোট বিনিয়োগ সমান হয়। ঠিক আছে, সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান। এরকম এমসিকিউ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। প্রফেসর, হ্যাঁ বল। হ্যাঁ আমি পরে মার্কিং করে দেবো, এটা দেখে নে। প্রফেসর কেন্সের মতে আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় হয় না, আমরা ধর আমি আগের দিন বলেছিলাম এখানে নিচে ছোট করে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। ধর আমি 100 টাকা কামালাম, তার মধ্যে 80 টাকা খরচা করলাম আর 20 টাকা, সরি এটা এস লিখি, এস লিখি, আর 20 টাকা সঞ্চয় করলাম। তার মানে বলছে আয়ের যত টাকা অংশ খরচা করা হলো না, আয়ের যত টাকা, তাহলে বল এখানে উদাহরণে বল 100 টাকার মধ্যে কত টাকা খরচা করিস? 20 টাকা। সেভিংস, তাই লিখেছি। বলছে প্রফেসর কেন্সের মধ্যে আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় হয় না তাকে সঞ্চয় বলে। দেশের সমস্ত জনসাধারণ সকলে মিলে যে পরিমাণ সঞ্চয় করে, আমি সঞ্চয় করছি, তুই সঞ্চয় করছিস, এরকম পুরো আমার পাড়ার লোক সঞ্চয় করছে, আমার রাজ্য সঞ্চয় করছে, পুরো দেশ সঞ্চয়, সবাইকে মিলে বলা হয় হচ্ছে মোট সঞ্চয়। ঠিক আছে, এখানে ধরা হচ্ছে দেশের মোট সঞ্চয়, ধরে নিচ্ছি দেশের মোট সঞ্চয়কে আমরা এস দ্বারা ডিনোট করছি, আর দেশের মোট আয়, দেশের মোট আয় বা জাতীয় আয়কে আমরা ওয়াই অফ নির্ভর করি। তাহলে কি বললাম, দেশের মোট সঞ্চয় এস আর মোট দেশের জাতীয় আয় কার উপর নির্ভর করে? ওয়াই উপর নির্ভর করে। কি লিখেছে এখানে প্রথম পয়েন্টটা কি লিখেছে, দেশের মোট সঞ্চয় কার উপর নির্ভর করে? জাতীয় আয়ের উপর। এস ইকুয়াল টু এস অফ ওয়াই, লিখলাম এস ইকুয়াল টু এস অফ ওয়াই। এই সঞ্চয় অপেক্ষক এমন যে, এই সেভিং ফাংশনটা এমন যে জাতীয় আয় বাড়লে সঞ্চয় বাড়ে। এই যে এস ইকুয়াল টু এস অফ ওয়াই, তাহলে প্রথম লাইনটা প্রথম প্যারা থেকে কি করবে, যে দেশের মোট সঞ্চয় কিসের উপর নির্ভর করে? জাতীয় আয়ের উপর নির্ভর করে। তার মানে কি, তার মানে আমি এটা বলেছিলাম মনে পড়ে, জাতীয় আয় বাড়লে কি হয়েছিল? সঞ্চয় বাড়ে। আর জাতীয় আয় কমলে সঞ্চয় কি হবে? জাতীয় আয় কমলে এখান থেকে এটাই বেরিয়ে আসবে। তবে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম যে হারে বাড়ে সঞ্চয়, ঠিক আছে, জাতীয় আয় যে হারে বাড়ে সঞ্চয় তার থেকে কম হারে বাড়ে। জাতীয় আয় যতটা হারে বাড়লে সঞ্চয় তার থেকে কম হারে বাড়ে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে দেখ এখানে কি লেখা আছে, আমরা কি শিখেছিলাম? এমপিএস এর ভ্যালু কত হয় মনে আছে? এমপিএস এর ভ্যালু কি করেছিলাম? 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাই না? এই জন্য এটা লিখি, এমপিএস হলো 0 থেকে 1 এর মধ্যে। যদি মনে রাখতে না পারি এটাকে কি বলে? এমপিএস এর ফর্মুলা কি ছিল? এটা ছিল এমপিএস ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই টু এমপিএস। সুতরাং এমপিএস এর ভ্যালু 0 অপেক্ষা বেশি কিন্তু 1 অপেক্ষা কম। এই পরীক্ষা দিতে পারে এমপিএস ভ্যালু কত হয়? 1, 0 থেকে 1 এর মধ্যে। এমপিএস সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু কত? 0, আর সর্বোচ্চ ভ্যালু 1। এখানে কি লিখেছি এটা না পড়লেও হবে, মূলধন কাকে বলে লিখেছি, ঠিক আছে, তো এটা না লিখলেও চলে। তো জাস্ট পড়ে না কি লিখেছি, যে সমস্ত সম্পদ মানুষ দ্বারা সৃষ্টি হয়, যে সমস্ত সম্পদ মানুষ সৃষ্টি করে, ঠিক আছে, এবং যা থেকে দ্রব্য বা সেবার স্রোত বা উপযোগিতা স্রোত প্রবাহিত হয়,
দ্রব্য বা সেবার শোধ বা উপযোগী শোধ প্রভৃতি তাদেরকে বলা হয় মূলধন। একটি নির্দিষ্ট সময়ে মজুত মূলধন বা মানে একটা নির্দিষ্ট সময় মূলধনের আমি আগের দিন বলেছিলাম বিনিয়োগ কাকে বলে। ধর বছরের শুরুতে তোর ইনভেস্টমেন্ট ছিল, ধর বছরের শুরুতে তোর মূলধন ছিল 1,00,000 টাকা, পরের বছর দেখলি মূলধন হয়ে গেল 1,50,000, তাহলে মূলধন কতটা বাড়লো? 50,000 বাড়লো। এটাকে বলা হয়, এটাকেই বলা হয় তোর বিনিয়োগ। ঠিক আছে, একটি নির্দিষ্ট সময়ে মজুত মূলধন বা মূলধন যে পরিমাণ বাড়ে তাকে বিনিয়োগ। এখানে ধরা হচ্ছে, এইটা খুব জরুরি, এই দুটো লাইন তথ্য এমসিকিউ অতটা না জানলেও চলে, হয়ে গেল। মেন এখান দিয়ে দেখো, এখানে ধরা হচ্ছে দেশের মোট বিনিয়োগ কত। দেশের মোট বিনিয়োগ, দেখ আমি কি বলেছিলাম আগের দিন আমি পড়াচ্ছিলাম, এখানে যে ইনভেস্টমেন্টের কথা বলে কোন ইনভেস্টমেন্ট? অটোনমাস। এখানে যে ইনভেস্টমেন্টের কথা বলা হবে, এখানে অটোনমাস ইনভেস্টমেন্টের কথা বলা হবে। তাই ঠিক আছে, দেশের মোট বিনিয়োগ হলো স্বয়ংভূত। দেশে যে বিনিয়োগ করা, কোন বিনিয়োগ করা? স্বয়ংভূত। দেখ বিনিয়োগ দু রকম, একটা স্বয়ংভূত হয় আর একটা হয় উদ্ভূত হয়, মানে একটা অটোনমাস আর একটা হচ্ছে ইনডিউস। এখানে অটোনমাসের কথা বলা হয়, অটোনমাস ইনভেস্টমেন্ট। যে আর অটোনমাস কাকে বলে? যে সমস্ত বিনিয়োগ কেবলমাত্র বিনিয়োগকারীর কিসের উপর নির্ভর করে? ইচ্ছার উপর নির্ভর করে। যেসব বিনিয়োগ কেবল বিনিয়োগকারীর ইচ্ছার উপর নির্ভর করে, অন্য কোনো অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাকে বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ কি হয় বলেছিলাম, মনে পড়ে আগের দিন যখন ছবিটা এঁকেছিলাম, ছবি যখন আঁকছিলাম স্বয়ং এরকম হয়েছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, তাই নিজে দেখ। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ একটি নির্দিষ্ট স্তরে স্থির থাকে। অর্থাৎ এখানে দেশের মোট বিনিয়োগ আয়, এখানে দেশের মোট বিনিয়োগ যে আয়, অর্থাৎ তাহলে এখানে কি বলতে পারি? আই ইকুয়াল টু এ। কেন স্যার আই ইকুয়াল টু এ কেন লিখেছে? কারণ বিনিয়োগ তোর ইনকাম যাই হোক না কেন, ধর আমি তোকে ছবি এঁকে যদি দেখাও, ধর এটা তো ইনকাম লাইন, ধর এখানে যা ইনকাম, এখানে যত ইনকাম, ধর বিনিয়োগ এখানে যতটা ইনকাম, বিনিয়োগ ধর এইটা, এখানে ইনকাম বিনিয়োগ এটা, এখানে ইনকাম বিনিয়োগ এটা, এখানে ইনকাম বিনিয়োগ এটা, এখানে ইনকাম বিনিয়োগ এটা, মানে কি বিনিয়োগ কিন্তু একই আছে, ইনকাম আস্তে আস্তে বাড়ছে, ইনকাম আস্তে আস্তে বাড়ছে, বিনিয়োগ কিন্তু বাড়ছে না, বিনিয়োগ স্থির আছে। তাই জন্য আই ইকুয়াল টু এ বলেছে, বুঝতে পারলি? তাই জন্য এখানে এই লাইনটা একটা লিখেছিল, এখানে দেশের মোট বিনিয়োগ হলো স্থির, বিনিয়োগ বাড়বে না, বিনিয়োগ সেম থাকবে। তাহলে কি কি ইকুয়েশন পেলি তোর চোখের সামনে? দেখ একটা ইকুয়েশন, স্যার একটা ইকুয়েশন, এটা পেলাম 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে মনে থাকবে। একটা ইকুয়েশন পেলাম দুটো, এটা একটা 2 নম্বর ইকুয়েশন। তারপর কি বলছে? ভারসাম্য জাতীয় সত্য কি শিখেছিলাম? এস ইকুয়াল টু আই। স্যার কেন এস ইকুয়াল টু আই হলে এডি ইকুয়াল টু এস হলো না কেন? তোকে কোন অ্যাপ্রোচ করতে বলছে? এডি এস অ্যাপ্রোচ নাকি এসআই অ্যাপ্রোচ? তাই এস ইকুয়াল টু আই হবে। ঠিক আছে, তাহলে এস বুঝতে পারলি? কারণ আমরা কি জানি ভারসাম্য জাতীয় নির্ধারণ সত্য কি? যেখানে মোট সঞ্চয় আর মোট বিনিয়োগ সমান হয় সেখানে ভারসাম্য জাতীয় আসে। তাই লিখলাম এস ইকুয়াল টু আই। এবার তার 3টে ইকুয়েশন হয়ে গেল, 3টে ইকুয়েশনকে সাজাবো। কোথায় সাজাবো? কোথায় সাজাবো? এখানে যদি সাজাই তো বোঝার জন্য, এস ইকুয়াল টু এস অফ ওয়াই, হ্যাঁ কি না? একটা আই ইকুয়াল টু এ আর একটা এস ইকুয়াল টু আই। কি করে করবো স্যার? প্রমাণ করবেন কি করে? দেখ দেখ সিম্পল জিনিস আমি তোকে বোঝাচ্ছি। এই দুটো ইকুয়েশনকে ম্যাচ করলে কি হবে? এস ইকুয়াল টু এস অফ ওয়াই আবার এস ইকুয়াল টু আই, তাহলে বলতে পারি আই ইকুয়াল টু এস অফ ওয়াই বলতে পারি। ম্যাথ তো করেছিস, ম্যাথমেটিক্স এটা বলে তো জানিস তো, এস ইকুয়াল টু এটা আবার এস ইকুয়াল টু এটা, তাহলে এস এস কেটে গেলে পড়ে এটা ইকুয়াল টু আই। আচ্ছা, আবার এখানে আই ইকুয়াল টু এ বলেছে, আই ইকুয়াল টু এ, তাহলে বলতে পারি আলটিমেটলি এস অফ ওয়াই ইকুয়াল টু এ। দেখ তাই লিখেছে, এস অফ ওয়াই ইকুয়াল টু, 3টে সমীকরণকে একসাথে করে, বুঝলি কি করে হলো? এস অফ ওয়াই ইকুয়াল টু এটা লিখে দিয়েছে। বলছে এখানে, এখানে একটি সমীকরণ, এখানে একটি সমীকরণ ও একটি চলরাশি বা ভেরিয়েবল ওয়াই থাকায় সমীকরণটি থেকে ওয়াই নানা ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে কি বলছে? এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ ও একটা চলরাশি, এখান থেকে মান পাওয়া যায়। সমীকরণটি থেকে ভারসাম্য জাতীয় নির্ধারণ করে, মানে এখান থেকে ভারসাম্য জাতীয় নির্ধারণ করে সমীকরণ থেকে। বলছে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে, বলছে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে ভারসাম্য জাতীয় হয় রেখাচিত্রের মধ্যে দেখানো। সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি ভারসাম্য জাতীয় কিছু দেখানো হলো রেখাচিত্রের মাধ্যমে দেখানো। ঠিক আছে, সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি ভারসাম্য জাতীয় রেখাচিত্রের মধ্যে দেখানো হয়। ঠিক আছে, এবার দেখ ছবিটার দিকে দেখ, ছবিটা একদম সোজা। জাস্ট একটা মিনিট সময় দে।
যেটা বলছিলাম এই ছবিটার দিকে ফোকাস করবি, ছবিটা দেখ, তোকে তো তোদের তো পরীক্ষা এমসিকিউ, তোদের এত জিনিস জানতে জানিয়ে রাখলাম, তুই বুঝতেও পারবি ব্যাপারটা। মানে যত কনসেপ্ট ভালো করে জানা থাকবে তোর এমসিকিউ, যেমন বইয়ের পেছনে এমসিকিউ রাইট করতে সুবিধা হবে, যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাহলে কি তোর এমসিকিউর অ্যান্সার দেখতে হবে। দেখ এখানে ছবিটার দিকে তাকা, আচ্ছা ছবিটা এখানে পাশে ছোট করে এঁকে আঁকি, তাহলে তোকে বোঝাতে পারবো। এরকম ছবি, ঠিক আছে, এটাকে কি বলে এক্স ও ওয়াই। এইদিকে কি দেখায়, এদিকে আমরা দেখাই সেভিংস আর ইনভেস্টমেন্ট, ঠিকই না? আর এইদিকে দেখো কি ন্যাশনাল ইনকাম, এনআই দিলাম ছোট করে। আর এই কার্ডটা কি বলছে, এটা কি বোঝাতে চাইছি তোকে, তোকে যে এখন বোঝাচ্ছে ইকুইলিব্রিয়াম ও কার মাধ্যমে, এডিএএস এর মাধ্যমে দেখাবো নাকি এসআই অ্যাপ্রোচের মাধ্যমে দেখাবো? এসআই অ্যাপ্রোচ এবং দেখাতে গেলে তোকে প্রথমে একটা সেভিংস কার্ড রাখতে হবে, হ্যাঁ কি না? তোকে তো একটা সেভিংস কার্ড রাখতে হবে। সেভিংস কোথা থেকে শুরু হয় বলেছিলাম? সেভিংস মানে নিচ থেকে একদম, ইনকাম যখন জিরো তখন কিছু না কিছু তো খরচা করতে হবে, খরচা করো কি করে, সেভিংস ভেঙে। আর সেভিংস ভাঙবো মানে সেভিংস নিচ থেকে যাবে। এরকম গেল সেভিংস কার্ড, ঠিক আছে, এটা গেল সেভিংস কার্ড, হয়ে গেল সেভিংস কার্ড। এবার দেখ, আর এখানে যেহেতু ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে দেখাবো, তাই না, ইনভেস্টমেন্ট দেখাবো, তাহলে কি করতে হবে, একটা ইনভেস্টমেন্ট কার্ড রাখতে হবে। ইনভেস্টমেন্ট কারণ কেন এরকম হলো, কারণ হচ্ছে এটা প্যারালাল হয়, বলেছিল অটোনোমাস ইনভেস্টমেন্ট, এটা ধরে লিখলাম, তাই তো। তাহলে সেভিংস কার্ড কোনটা, এই যে এটা সেভিংস কার্ড, এই যে এটা সেভিংস কার্ড, আর ইনভেস্টমেন্ট কার্ড কোনটা, এটা। এখানে এই দুটো কার্ড কোথায় মানে ইকুইলিব্রিয়াম হচ্ছে, কাট করেছে কোথায়, এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে ইকুইলিব্রিয়াম হচ্ছে। আর এখান থেকে একটা দাগ দিত ইনকাম কার্ড, ঠিক আছে। আর এই পয়েন্টটা হচ্ছে, নিশ্চয়ই সিম্পলি বুঝেছি। আমি আগের দিন আঁকা অন্যরকম হয়ে গেছিলাম। দেখ আমি যে আঁকা এঁকেছিলাম কোনো ভুল আঁকা ছিল না, এখানেও আঁকা গেছি কোনো ভুল নেই। এক একজন এক এক রকম ভাবে অ্যানালাইসিস করে, যার যার অ্যানালাইসিস, ঠিক আছে। আর ওটা আমাদের ইংলিশ মিডিয়ামে যারা পড়াতে হয়, সিবিএসসি আইসি বলে, ওদের বইতে ওইভাবেই অ্যানালাইসিস করা হয়, তোদের বইতে এইভাবে অ্যানালাইসিস করা, এক একটা বই করেছে। বলছে কি এখানে কি লেখা আছে, ব্যাখ্যাটা বললে তুই যদি, কি লিখেছে, বলছে অনুভূমিক অক্ষ। তাহলে এই জায়গাটা মুছে দিই, ছবিটা মুছে দিই, তাহলে আমাদের বোঝাতে আরো সুবিধা হবে। অনুভূমিক অক্ষে কি দেখি, জাতীয় আয়। আর উলম্ব অক্ষে কি দেখি, মোট সঞ্চয় আর মোট, ঠিক আছে, তাই লিখেছে প্রথম লাইনে। সেকেন্ড লাইনে বলেছে এই যে এই এস ওয়াই রেখাটা কি, এটা হচ্ছে একটা সঞ্চয় রেখা, তাই লিখেছে। আর সঞ্চয় রেখা কি হচ্ছে, আস্তে আস্তে বল, ঊর্ধ্বমুখী হয়েছে, এটাকে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী সরলরেখা হিসেবে আঁকা হয়েছে। কারণ কেন কেন ঊর্ধ্বমুখী হয়েছে, কারণ আয় বাড়লে সঞ্চয় বাড়ে, এগুলো মনে রাখতে হবে। কেন ঊর্ধ্বমুখী যায়, কারণ আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। আর এই রেখাটি কোথা থেকে শুরু হয়েছে, দেখ এই রেখা শুরু হয়েছে কোথা থেকে বলতে পারবি, বলছে এই দেখ এখানে কি লিখেছে, এই রেখাটি উলম্ব ঋণাত্মক অক্ষ। কি বলেছে, উলম্ব ঋণাত্মক অক্ষ, মানে বলতে পারলি উলম্ব কেন, স্যার উলম্ব কেন বললো, দেখ এই রেখাটা শুরু হয়েছে এই রেখা থেকে না, এই রেখাটা কি, এটা উলম্ব রেখা নাকি অনুভূমিক রেখা বল, উলম্ব, তো উলম্ব থেকে শুরু হয়েছে, কোন উলম্ব, ধনাত্মক উলম্ব নাকি ঋণাত্মক উলম্ব, ঋণাত্মক, তাই লিখেছে, লিখে ঋণাত্মক অক্ষ, এই রেখাটি উলম্ব ঋণাত্মক অক্ষ থেকে শুরু হয়েছে। এর অর্থ হলো মানে কি, জাতীয় আয়ের পরিমাণ যখন শূন্য তখন সঞ্চয়ের পরিমাণ ঋণাত্মক হয়। কারণ জাতীয় আয় শূন্য হলেও ভোগ ব্যয় কিছু থাকে, তাই শূন্য জাতীয় আয়ও যে পরিমাণ মোট ভোগ ব্যয় থাকে সেটা হলো ঋণাত্মক সঞ্চয়ের পরিমাণ। এই সঞ্চয় রেখাটি অনুভূমিক অক্ষকে ছেদ করেছে, বলছে কি এই অনুভূমিক অক্ষকে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, অনুভূমিক অক্ষ ছেদ করেছে, ছেদ করেছে। কারণ একটি নির্দিষ্ট জাতীয় আয়ের পরে সঞ্চয় ধনাত্মক হবে, মানে নির্দিষ্ট ইনকামের পরে তো সঞ্চয় ধনাত্মক হবে। দেখ এখানে যখন ইনকাম, এখানে যখন ইনকাম তখন সঞ্চয় কত হয়েছে, জিরো, একই না। যখন যখন ধর ধর এখানে এখানে কি সঞ্চয় তো পজিটিভ হচ্ছে, আর সঞ্চয় পজিটিভের দিকে যাচ্ছে, তাই লিখেছে। বলছে এটাই লিখেছে যে তোর এই সঞ্চয় রেখাটি অনুভূমিক অক্ষকে ছেদ করে, কারণ এই নীতি জাতীয় আয়ের পরে সঞ্চয় ধনাত্মক হয়। আর এখানে আয় বলতে কি লেখা, আয় তো ইনভেস্টমেন্ট কার্ড। আর এই রেখাটা কি হচ্ছে, অনুভূমিক অক্ষ সমান্তরাল হয়েছে, কারণ বিনিয়োগ হলো স্বয়ংভূত বিনিয়োগ, কারণ এর পরিমাণ স্থির থাকে। চিত্র দেখা যাচ্ছে যে এই সঞ্চয় রেখা যেটা ইনভেস্টমেন্ট রেখাকে কোন বিচ্ছেদ করে, পি বিচ্ছেদ ছেদ করেছে। সঞ্চয় রেখা ইনভেস্টমেন্ট কার্ডকে পি বিচ্ছেদ করেছে, আর এখানে ভারসাম্য সত্য পূরণ হয়েছে, ঠিক আছে তো, সত্যে পূরণ হয়েছে, অর্থাৎ পি বিন্দু হলো ভারসাম্যের বিন্দু, অর্থাৎ এখানে যা ভারসাম্য জাতীয় হয় কত, ও ওয়াই, সিম্পলি কথা বলছে। এটাই আমি তোকে বলেছিলাম পড়াবো, আজকে এই কনসেপ্টটা পড়াবো, নতুন একটা কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কি কনসেপ্ট পড়াবে,
ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। বলেছি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে বাংলায় কি বলা হয়? বিনিয়োগ গুণক। বিনিয়োগ গুণক বলা হয়, বিনিয়োগ। আমি বের করছি। তো পরীক্ষায় যা দেবে, এখান থেকে যা দেবে, পুরো পুরো এই যে এখন বোঝাচ্ছি, বোঝানোটাই তো, এই বোঝানোটাই পরীক্ষায় আসে, ঠিক আছে? বোঝানোকে যেটা বোঝাচ্ছি, কারণ এমসিকিউ তো ওইভাবে ধরো হয় না, জাস্ট কি বুঝতে পেরেছি এটাই চলবে। সবার প্রথম তোকে পরীক্ষা এগুলো দিতে পারে, দেখ সুন্দর করে মন দিয়ে শুনবি। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কি দ্বারা ডিনোট করি? দেখ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কি দ্বারা ডিনোট করি, কি লেখা আছে? কে দ্বারা। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কি দ্বারা ডিনোট করি, লিখে নিচ্ছি। তাহলে সবার প্রথম কোশ্চেন কি বলতে পারে তোর পরীক্ষায়? বলতে পারে বলো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে বিনিয়োগ গুণককে আমরা কি দ্বারা ডিনোট, লিখে দেবে। কি বলবি? কে দ্বারা ডিনোট করা, কে। আর ইনভেস্টমেন্ট মানে জানিস তো বাংলা মানে বিনিয়োগ, আর মাল্টিপ্লায়ার মানে জানিস অঙ্ক তো মাল্টিপল মানে কি? গুণ, মানে মাল্টিপ্লায়ারকে বাংলায় বলা হবে, এখানে বইতে লেখা আছে গুণক, গুণক, ঠিক আছে? তাহলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে কি দ্বারা ডিনোট করি? যদি বলে শর্ট কোশ্চেন দেয়, যদি তোকে শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে বলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে কি দ্বারা ডিনোট, তুই কি আনসার দিবি? কে দ্বারা ডিনোট, মনে রাখতে হবে, এটাই কিন্তু নিয়ম, অন্য কিছু বললে হবে। ঠিক আছে, এবার আমি একটা উদাহরণ দিই। যখন তোর মনে প্রশ্ন হয়েছে এটা জিনিসটা কি, কি কেন, এই জিনিসটা কেন আমাকে শিখবো, কেন, কি জিনিসটা কি কাজ করে, দেখ একটা উদাহরণ তৈরি করেছে। ধর এটা কি, এটা একজন ব্যক্তি, এটা একজন লোক, মিস্টার এ। একজন লোক মিস্টার এ। এবার ও রাস্তা দিয়ে হাঁটছে, ওই গ্রাম সাইডে গেছে, দেখলো বিশাল বড় একটা ল্যান্ড পড়ে আছে। কি বললাম? বিশাল বড় একটা ল্যান্ড পড়ে আছে। এবার ওর ইচ্ছা হলে ভালো ল্যান্ড পড়ে আছে, এবার অ্যাকচুয়ালি জমিটার যে মালিক তার সাথে কথাবার্তা বললো, বললো কার সাথে কথা বললো, এই জমিটা কার? বললো এই লোকটা। বলছে আমি জমিটা কিনতে চাই। কত দাম জমিটা? বললো 5 লাখ টাকা। ভালো করে শোন, 5 লাখ টাকা। বললো ঠিক আছে, জমি কিনে নিল। বুঝতে পারলি কি লিখেছি এখানে? ও কি করলো, ল্যান্ডটা কি করলো, ল্যান্ড কিনে নিল। কত টাকা কিনে নিল? 5 লাখ। কে কিনলো ল্যান্ডটা? কিনলো মিস্টার এ কিনলো, ঠিক আছে? জমি টমি কিনে রেখে দিই, কিনে তুই বাড়ি বাড়ি করে কিনেছে। এইবার বা বাড়ি পড়েছে, বাদ দে না, পড়েছে বাড়ি। এবার ধর ওখান দিয়ে আরেকজন লোক যাচ্ছিল, কে? বেশ কয়েক বছর পর বা কয়েকদিন পর মিস্টার বি যাচ্ছে। কে যাচ্ছিল? মিস্টার বি। এবার মিস্টার বি ধর কোনো একটা ব্যবসা করবে বলে ঠিক করেছে, বা কোনো একটা কিছু কাজকর্ম করবে বলে ঠিক করেছে, কোনো একটা কাজ করবে, বুঝতে পারি তো, কোনো একটা কাজকর্ম করবে বলে ঠিক করেছে। তো মিস্টার বি খোঁজ লাগালে জমিটা কার, ও যেখানে ব্যবসা করতে গেছে ভালো জায়গায়, ঠিক আছে তো? বা ধর বাদ দে না, পুরো একটা বড় মাঠের মতন কিনেছে। মিস্টার বি ঠিক করলো যে না আমি একটা টুর্নামেন্ট করবো, একটা খেলা টুর্নামেন্ট হয়ে গেল, একটা খেলা টুর্নামেন্ট করবো, আর বড় মাঠ লাগবে। তো এই মাঠ একটা মাঠের মতনই কিনে নিয়েছে। তো মিস্টার বি তখন এই জমিটা চাইছে, কার কাছ থেকে চাইছে? এবার মিস্টার বি কি জমিটা কিনবে নাকি? তো খেলা করবে, কিনে কি করবে? এবার মিস্টার বি তখন কন্ট্যাক্ট করে জমিটা কার জমিটার মালিক কি? মিস্টার এ। মিস্টার এর কাছে চলে গেল, বললো তোমার জমিতে না, তুমি একটু খেলা করবো, খেলা টুর্নামেন্ট করবো, যে 10 দিন 1 মাসের ধরে খেলাটা চলবে, তোমার জমিকে তাহলে বলছে তুমি কি জমিটা দেবে? বলছে হ্যাঁ দেবো, না দেওয়ার কি আছে। বলছে ঠিক আছে, তাহলে যদি তার জন্য জমিটা দেবো, জমিটা তো আমি কিনেছিলাম, তাহলে আমাকে কিনতে খরচা করতে হয়েছিল। তাহলে হ্যাঁ, তাহলে তুমি যখন আমার জমিটা ইউজ করবে, তাহলে তোমাকে টাকা দিতে হবে। এটাকে কি বলা হয়? ভাড়া। এটা কি বলে? ভাড়া। জমির ভাড়া দিতে হবে। মিস্টার বি তখন একে জিজ্ঞাসা করলো কত টাকা বাড়িয়ে দেবো? বললো বেশি না, 1 লাখ টাকা বাড়িয়ে। বলে 30 দিনে 1 লাখ টাকা? হ্যাঁ 30 দিনে 1 লাখ টাকা বাড়িয়ে দেবো, নিলে নাও, না নিলে দেবো। বললো ঠিক আছে, আমার তো লাগবেই, ঠিক আছে আমি ভাড়া নেবো, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। তাহলে আমার প্রশ্ন হলো মিস্টার এ এই জমিতে কি করেছে? টাকাটা ইনভেস্ট করেছে। কত? 5 লাখ টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করেছে বলে 5 লাখ টাকা ইনভেস্ট করেছে বলে কত টাকা আসলো? টাকাটা আসলো কত? 1 লাখ টাকা আসলো। তার মানে তুই কি বুঝতে পারি? আমরা এটা বলতে পারি, এটা কি বলতে পারি, আমরা যে কোথাও যে টাকা ইনভেস্ট করি সেখান থেকে আমার ইনকাম হয়, জানিস তো? এটা জানিস তো? আগে যদি বাবাজি ব্যবসা করে, তার বাবা যারা একটা ব্যবসা করছে, এখন যদি ব্যবসা যদি আরো একটু বেশি ইনভেস্ট করে দেয়, তাহলে ইনকাম তো আরো বেশি হবে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? আজকে ধর আমার কোচিং সেন্টার যা আছে, আমি যদি কোচিং সেন্টারকে আমি যদি মনে করি আরো বড় করতে চাই, তাহলে আমাকে কোচিং এ আরো ইনভেস্ট করতে, টাকা ঢালতে হবে, তাহলে তো ইনকামটা দেখতে হবে। সাপোজ ধর আমি ধর এখন কমার্স পড়াচ্ছি, আমি যদি মনে করি যে না আমি তো শুধু কমার্সই পড়াচ্ছি, চলো
আমি শুধু কমার্সই পড়াচ্ছি, যে ইচ্ছা আছে যে না আমার কোচিংয়ে সায়েন্সে পড়ানো হবে, আর্টসে পড়ানো, মানে একটা ওয়ান টাইপ অফ ইনস্টিটিউট। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে প্রচুর টাকা ঢালতে হবে, কারণ আমি তো কমার্স পড়াতে পারবো, মানলাম আমি কমার্স পড়াবো, কিন্তু আর্টস তো আমি পড়াতে পারবো না, আমি তো সায়েন্স পড়াতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে? একটা মানে আমি যেইসব জায়গায় পড়াচ্ছি তার মানে আমি এইসব জায়গায় হবে না, আমাকে বিশাল বড় বিল্ডিং লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, টিচার হায়ার করতে হবে আমাকে, টিচার হায়ার করতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে। আর যখনই এই লেভেলে ইনভেস্টমেন্ট হয়ে যাবে তাহলে আমার কি হবে? এখন শুধু কমার্সের স্টুডেন্ট আছে, তখন সবাই আসে, ব্যাপারটা বুঝতে পারলি তো? সবাই আসে। এবার স্যার সবাই অন্যান্য কোচিংয়ে পড়ে সবাই আসবে কেন? তার সেই টেকনিকও আছে, স্টুডেন্টকে তবু আনা যায়, অনেক অ্যাডভার্টাইজমেন্ট করে অনেক রকম সিস্টেম করে আনা যায়। তো আমি যতক্ষণ না ইনভেস্ট করবো ততক্ষণ ইনকাম জেনারেট হবে না। তাহলে কি বলতে পারি, তুই কোনো একটা জায়গায় যদি ইনভেস্ট করিস, সেখান থেকে ইনকাম জেনারেট হবে, তাই আমি এখান থেকে এইটুকুই বলতে চাইলাম যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার থেকে আমি কি বলতে চাইলাম, যে আমি যদি কোথাও ইনভেস্ট করি, আমি এখনো মাল্টিপ্লায়ার ঢুকিয়ে মানে গল্প বলছি, আমি যদি কোনো জায়গায় ইনভেস্ট করি তাহলে সেখান থেকে কি হবে, আমার ইনকাম জেনারেট হবে। দেখ কি লিখেছি, দেখ দেখ ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে ইনকাম বাড়বে, ইনভেস্টমেন্ট যদি কমে তাহলে ইনকাম কম। তাহলে এটা এই চ্যাপ্টার কিন্তু খুব মূল মন্ত্র এটা, ইনভেস্টমেন্ট বাড়বে তো ইনকাম বাড়বে, ইনভেস্টমেন্ট কমলে ইনকাম। তাহলে ইনভেস্টমেন্টের সঙ্গে ইনকামের কিরকম সম্পর্ক? ডাইরেক্ট, একটা বাড়লে আরেকটা বাড়ছে। এবার দেখ চলে আসবে, এবার পড়বো হচ্ছে এই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্ট। এবার এতক্ষণ আমি তোকে আমি কি বলছি, চ্যাপ্টারে এখন ঢুকিনি, এইবার ঢুকছি, এইবার টপিকে ঢুকছি। এতক্ষণ তোকে গল্প করলাম, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার গল্পটা বললাম। বলেছে এই যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা কে তোমাকে দিয়েছে, তুমি কার মারফত তুমি জানতে পারছো? আমি কার থেকে জানতে পারি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা? এই প্রফেসর জে.এম. কেস। তাহলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা কে নিয়েছে? প্রফেসর জে.এম. কেস। ঠিক আছে? আচ্ছা, প্রফেসর জে.এম. কেস নিজে মনে মনে একটা বিশ্বাস করতেন, প্রতিটা মানুষের মনে একটা বিশ্বাস বলে জিনিস আছে, আমি অনেক কিছু বিশ্বাস করি। তুমি জে.এম. কেস কিছু বিশ্বাস করেছিল, কি বিশ্বাস করেছিল? ও বিলিভ দ্যাট, ও বিশ্বাস করেছিল যে ইনক্রিমেন্ট ইন ইনভেস্টমেন্ট মানে তুমি যদি ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করো, ইনভেস্টমেন্ট যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে ইনক্রিজ ইন এগ্রিগেট। তাহলে আমি এটাই যে বললাম, ইনভেস্টমেন্ট যদি তুমি বাড়াও তাহলে ইনকাম বাড়বে, এটা ঠিক বলেছিল প্রফেসর জে.এম. কেস। ঠিক আছে? তাহলে আগের পার্টটা পড়ার পর এই পার্টটা পড়া কত ইজি লাগলো। কনক্লুশন, এখানে কনক্লুশন কি আছে, কনক্লুশন তোকে বোঝাবো, সুন্দর করে বোঝাবো। স্যার এখানে কি লিখেছি, এখানে একটু পরে বলছি, এই কনক্লুশন একটু পরে বলছি, তার আগে এই জায়গাটা বলছি, ছোট অঙ্ক দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ইনভেস্টমেন্ট আর এটা ইনকাম। তোর ইনভেস্টমেন্ট আগে 2,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, তুই যখন 2,000 টাকা ইনভেস্ট করেছিলি তখন তোর কামাচ্ছিল কত? 10,000, 9,000, 2,000 টাকা ইনভেস্ট করে তুই 10,000 টাকা পাচ্ছিলি। এখন ইনভেস্টমেন্ট 2 থেকে বাড়িয়ে কত করে দিলি? তাহলে তুই বল, আমি কি বললাম, তুই ইনভেস্টমেন্ট যদি বাড়িয়ে দিস তাহলে ইনকাম বাড়বে না বাড়বে? বাড়বে। কত টাকা বাড়বে? দেখ, ইনকাম 10,000 থেকে বেড়ে 15,000 টাকা। তাহলে তুই বল তোর ইনভেস্টমেন্ট কত টাকা বাড়বে, বল দেখি, এখানে বল ইনভেস্টমেন্ট কত টাকা বাড়ছে? 10,000 টাকা বাড়বে ইনভেস্টমেন্ট, তাহলে ইনকাম বাড়লো কত? 5,000। ইনভেস্টমেন্ট 10,000 বাড়ার ফলে, ইনভেস্টমেন্ট 10,000 বেড়ে যাওয়ার পরে ইনকাম কত বাড়লো? 5,000 টাকা। তাহলে কি হচ্ছে, তাহলে ব্যাপারটা কি? ইনভেস্টমেন্ট মানে প্রশ্ন কি জানিস তো, আমাকে কেউ জিজ্ঞাসা করবে এই সমস্ত জিজ্ঞাসা করে, মাল্টিপ্লায়ার জিজ্ঞাসা করবে। ইনভেস্টমেন্ট 10,000 টাকা বাড়ার ফলে ইনকাম তো 5,000 টাকা বাড়বে। মনোযোগ সহকারে নাহলে কিন্তু বুঝতে পারবেন এটা। ইনভেস্টমেন্ট 10,000 টাকা বাড়ার ফলে ইনকাম কত টাকা বাড়লো? 5,000 টাকা। তার মানে ইনভেস্টমেন্ট যদি 1 টাকা বাড়ে তাহলে ইনকাম কত বাড়বে? হিসাব করে বস। আবার ভালো করে শোন তো দেখা এখানে দেখা, ইনভেস্টমেন্ট 10,000 টাকা বাড়ার ফলে ইনকাম 5,000। ইনভেস্টমেন্ট যদি 1 টাকা বাড়ে তাহলে ইনকাম কত বাড়ে? 5,000 বাই 10,000 হবে নাকি? 5,000 বাই 10,000 মানে 0.5, 5,000 বাই 10,000 মানে 0.5। ঠিক আছে? তো 5,000 বাই 10,000 বলে কত হলো? 0.5। তাহলে কি বললাম, কি হলো? 5,000টা কি বলেছিলাম? 5,000 কি বলেছিলাম স্যার? ইনকামের চেঞ্জ বলেছিলাম, এখানে লিখলাম 5,000। আর 10,000 কি বলেছিলাম? ইনভেস্টমেন্টের চেঞ্জ বলেছিলাম। তাহলে কি হলো? ডেল্টা ওয়াই বাই ডেল্টা। তোকে পরীক্ষায় যদি কখনো বলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা বল, কি বলবি তুই? ডেল্টা ওয়াই বাই ডেল্টা। এত ক্লিয়ার হলো? তারপরের লাইনে কি লিখেছি?
তার মানে আমি তোকে এই মাত্রই বললাম কথাটা, এই মাত্রই বললাম তোমার ইনভেস্টমেন্ট যদি 1 টাকা বাড়াও তাহলে ইনভেস্টমেন্ট 1 টাকা বাড়ালে ইনকাম কত বাড়বে? 50 পয়সা বাড়বে। এই দেখ কি লিখেছে, ₹1 ইনভেস্টমেন্ট এক্সট্রা। তুমি যদি এক্সট্রা 1 টাকা ইনভেস্ট করো, আগে যা ইনভেস্টমেন্ট ছিল এরপরে যদি আরো 1 টাকা ইনভেস্ট করো তাহলে তোমার কত পয়সা ইনকাম জেনারেট হবে? 50 পয়সা ইনকাম জেনারেট হবে। বুঝা গেল কি বললাম? এবার দেখি স্যার কি লিখেছে, আর পরে আরেকটু ধরুন দেখি। অ্যাড অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। স্যার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে কি? অতিরিক্ত ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে কি বললাম? অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে কি বললাম? অতিরিক্ত ইনভেস্টমেন্ট। কত? 4,000 কোটি টাকা ইন অ্যান ইকোনমি। একটা দেশ আগে যা ইনভেস্ট ছিল এই বছর আগে যা ইনভেস্টমেন্ট ছিল তার তুলনায় এই বছর আরো 4,000 টাকা বেশি ইনভেস্ট করলেন। তাহলে আগে যা ইনভেস্টমেন্ট ছিল তার উপর একটা ইনকাম হয়েছিল, এখন ইনভেস্টমেন্ট 4,000 বাড়িয়ে দিলাম, তাহলে ইনকাম আগে যা হয়েছিল ইনকাম আরো বেড়ে যাবে। বুঝেছি কি বললাম? ঠিক আছে তো, ইনভেস্টমেন্ট আগে যা ছিল, ধর আগের বছর যা ইনভেস্টমেন্ট ছিল তার উপর একটা ইনকাম হয়েছিল। ইনভেস্টমেন্ট আগের বছর ধর সাপোজ ধর মানলাম আগের বছর 10 টাকা ইনভেস্টমেন্ট ছিল, তো 10 টাকা ইনভেস্টমেন্ট থাকাতে ধর 15 টাকা ইনকাম হচ্ছে। এখন ইনভেস্টমেন্ট 10 টাকা থেকে বেড়ে ধর 15 টাকা, ইনভেস্টমেন্ট 10 থেকে বেড়ে 15 টাকা হলো, 5 টাকা বেড়ে গেল, তাহলে ইনকাম তো আগে যা ছিল এখন ইনকাম বেড়ে যাবে না? এখানে তাই লিখেছে অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ ₹4,000 ইন অ্যান ইকোনমি। মানে একটা দেশ ইনভেস্টমেন্ট কত বাড়িয়েছে? 4,000 কোটি টাকা বাড়িয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে ইনকাম জেনারেট হবে। বলছে ভালো করে দেখ, ইনভেস্টমেন্ট 4,000 টাকা বাড়ানোর ফলে, 4,000 কোটি টাকা বাড়ানোর ফলে ইনকাম কত কোটি টাকা বেড়েছে? 16,000 কোটি টাকা বেড়েছে। নিজেই ভাব, ইনভেস্টমেন্ট 4,000 টাকা কোটি বার, তুই ইনভেস্টমেন্ট 4,000 টাকা বাড়িয়েছিস। ইনভেস্টমেন্ট যখন 4,000 টাকা বাড়ায়, কি বললাম? ইনভেস্টমেন্ট যখন 4,000 টাকা বাড়ায়, ইনকাম কত বাড়ে? 16,000। তাহলে 4,000 বাড়ানোতে 16,000 বাড়ে। বুঝতে পারছিস? ইমাজিন তো ব্যাপারটা বলছি। আজকে ধর বাবা ব্যবসা করছে, ধর 4,000 টাকা আগে যা ছিল এখন আরো 4,000 টাকা ইনভেস্ট, 4,000 টাকা ইনভেস্ট করে 16,000 টাকা আসলো। তাহলে কত গুণ আসলো টাকা? 4 গুণ। এটাকে বলে মাল্টিপ্লায়ার। এখানে যে ইন সাচ আ কেস ভ্যালু অফ মাল্টিপ্লায়ার কে উইল বি কত হলো? 4। কি করে 4 হলো বুঝিস তো? ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইকুয়াল টু 16,000 বাই 4,000 ইকুয়াল টু 4। ইট মিনস ইনকাম ইনক্রিজ বাই 4 টাইমস। তো ইনকামটা 4 গুণ বাড়ছে, ঠিক আছে, উইথ আ সিঙ্গেল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। মানে 1 টাকা যদি ইনভেস্ট করিস তাহলে 4 টাকা ইনকাম, অর্থাৎ ₹1 ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তার 4 টাকা ইনকাম। এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এবার দেখ এখানে পর কি বলেছে, বলছে কি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে একটা রেশিও। বললাম তোকে যদি কি বলা হয় ইনভেস্টমেন্ট, আচ্ছা তোকে যদি বলে তো বলো দেখি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কাকে বলে, তুই কি বলবি? অত কিছু বলতে হবে, তুই ফর্মুলা বল, তুমি মুখস্থ হয়ে যাবে। ফর্মুলা কি বলেছিলাম? দেখার দরকার নেই, কি বলেছিলাম? ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। তুই বলবি কি স্যার ডেল্টা ওয়াই আর ডেল্টা আই এর রেশিও হচ্ছে ইনভেস্টমেন্ট। ডেল্টা ওয়াই আর ডেল্টা আই। আর ডেল্টা ওয়াই কে কি বলে ইংলিশে? ডেল্টা মানে চেঞ্জ ইন ইনকাম, চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম, আর চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। এখানে কি লিখেছে? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে একটা রেশিও। বললাম না একটা রেশিও। এটা কি বলেছিলাম? এটা হচ্ছে একটা রেশিও। কার রেশিও হবে? ডেল্টা ওয়াই আর ডেল্টা আই এর রেশিও কি বলে? ডেল্টা ওয়াই কি স্যার? ডেল্টা ওয়াই হচ্ছে এই দেখ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, আর ডেল্টা আই কি? ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। বোঝা গেল? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ফর্মুলা কি স্যার? শিখে গেছি তখন। ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। ডেল্টা ওয়াই কে কি বলতে পারি? সে চেঞ্জ ইন ইনকাম, আর ডেল্টা আই হচ্ছে চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। ক্লিয়ার হয়েছে? এতদিন ক্লিয়ার হয়েছে? তা পুরো প্রথম দিন পড়ালাম সেইগুলো কিন্তু একটা করে ধরে ধরে মাথায় রাখবে। এরপরে নেক্সট একটা কনসেপ্ট দেখ, আমি নিশ্চয়ই তুই জানিস, অবশ্যই জানিস এইটা আমরা বলতে পারি এটা ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস মানে আমরা যত টাকা কামাবো তার মধ্যে কিছু পরিমাণ টাকা খরচা করবো, কিছু টাকা জমা। ধরে নিলাম আমি 100 টাকা ইনকাম করেছি, তাহলে 80 টাকা খরচা করলে বারবার একই উদাহরণ দিয়ে 20 টাকা জমাচ্ছে। তাহলে এত অব্দি হলো। এবার আমি যদি তোকে জিজ্ঞাসা করি বল দেখি আমাদের দেশে ইকোনমিতে ইকুইলিব্রিয়াম কোথায় আসে? যেখানে এই কিছুক্ষণ আগে করা লাস্ট টাইম বলে যায়। হ্যাঁ বল। এসআরআই আর একটা কি ছিল? এডিআরএস। মেন কথা কি দেশে কোথায় ইকুইলিব্রিয়াম আসে বলবি? যেখানে এডি আর এস সমান হয় সেখানে ইকুইলিব্রিয়াম আসে। তাই লিখেছ। কি লিখেছি? যেখানে এডি আর এস সমান হয় সেখানে ইকুইলিব্রিয়াম আসে। ঠিক আছে? এডি আর এস সমান হয়। এডি বের করার ফর্মুলা কি বলেছিলাম? দেখ লিখে রেখেছি। এডি আমাদের দেশে কারা খরচা করে? চারজন লোক খরচা করে, একটা কনজিউমার, একটা গভর্নমেন্ট,
ইনভেস্টমেন্ট আর একটা এক্স মাইনাস, ঠিক আছে। তার মধ্যে জি আর এক্স মাইনাস এম এর কোনো রোল নেই বলেছিলাম, তাহলে কালকার রোল আছে সি আর আই, তাই এডিকে লিখে দেখলাম, এডির জায়গায় কি লিখলাম সি প্লাস আই। আর আমি আগের দিন বলেছিলাম মনে করার চেষ্টা করি এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে কারা কারা করে, দুটো জিনিস করে এগ্রিগেট সাপ্লাই, একটা করে সি আর একটা এস, একটা সি আর একটা এস। এবার দেখ দুদিকে এখানেও সি আছে আবার এখানেও সি, বসে সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল আই ইকুয়াল টু এস। তার মানে বলতে পারি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, লেখাই ছিল আগে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ওয়াই ইকুয়াল টু সি, আর এস এর জায়গায় কি আই বলতে পারি, এস এর জায়গায় আই বলতে পারি, তাই তো? এত অব্দি ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার। এইবার কি করবো জানিস তো, এই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বোঝাতে গেলে না তোকে এই এমপিসির একটা ফ্যাক্টর নিয়ে চলে আসতো, এমপিসি বোঝাতে হবে, ঠিক আছে। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বোঝাতে গেলে এমপিসি কথাটা নিয়ে আসতাম, কি কথা নিয়ে আসতাম, এমপিসি। এবার এমপিসি ফুল ফর্ম মনে আছে, প্রথম দিন পড়েছিলাম, প্রথম দিনই মনে পড়েছিলাম, হ্যাঁ, মার্জিনাল প্রোপেনসিটো কনজুগেট, এমপিসি। বল দেখি এমপিসি এর ফর্মুলা কি ছিল, এমপিসি বের করার ফর্মুলা ছিল ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, তাই না? এম এম মানে তো মার্জিনাল, যেখানেই মার্জিনাল সেখানেই ডেল্টা, যেখানেই মার্জিনাল সেখানেই ডেল্টা, আবার বললাম যেখানে মার্জিনাল সেখানেই ডেল্টা, যেখানে মার্জিনাল সেখানেই ডেল্টা। তাহলে কি করবো, প্রমাণ করছি, ভালো করে দেখবি এখানে কি প্রমাণ করছি। এই দেখ এখানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, সব করার আগে একটা করে ডেল্টা বসিয়ে দেখ, সব করার আগে একটা ডেল্টা বসিয়ে, তাই তো? এবার এবার কি করেছি, এত অব্দি হয়ে গেল স্যার, তারপরে কি করবে, তারপরে বোথ সাইডকে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড দিয়ে, বোথ সাইডকে কি দিয়ে ভাগ করেছি, ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করেছি, বোথ সাইডকে কি দিয়ে ভাগ করেছি, ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে ডেল্টা ওয়াই কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করলে, ডেল্টা সি কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করছি, ডেল্টা আই কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করছি, ঠিক আছে। আগের দিন কলেজে যখন পড়াশোনা ফাটাফাট করে আমি করার আগেই বলে দিচ্ছি, ফাটাফাট ইজিলি করে গেছিল, কেন ফোকাস, পড়ার মধ্যে ফোকাস থাকলে এমনি ডাইরেক্ট বলে দিতে পারবে। কলেজে এদের পড়াচ্ছিলাম, কলেজ স্টুডেন্ট এই টপিকই আগের দিনই কলেজ স্টুডেন্টের পড়েছি। ডেল্টা ওয়াই কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করলে কত হয়, এক হয়, আর ডেল্টা সি কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করলে কত, এই মতো বললি এমপিসি, তাই লিখেছি এমপিসি। আর ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই করলে কত হয়, দেখ ওয়ান বাই কে, নিশ্চয়ই বুঝতে পেরেছি, কারণ আমি কিছু করে কে কি ছিল, কে ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, তাহলে ডেল্টা উল্টে গেলে ওয়ান বাই কে। এবার দেখ তোর অ্যালজেব্রা করেছি জানিস, কি করবো আমি এখান থেকে যে কোনো, আমি ধর এখানে কার মান, কে এর মান বের করবো, কে এর মান, অ্যাকচুয়ালি কে এর মান বের করবো এখানে। তাহলে এই লাইনটাতে বলতে পারি ওয়ান ইকুয়াল টু এমপিসি প্লাস ওয়ান বাই কে। তা আমি কে এর মান বের করতে তাহলে কি করলো, এখানে ওয়ানটা যেমন ছিল ওয়ান রাখলাম, ওয়ান বাই কেটাকে এই দিক নিয়ে চলে আসলাম বাদিকে, তাহলে ওয়ান বাই কে যখন বাদিকে আসলাম মাইনাস ওয়ান বাই কে, এই এমপিসি এই দিক লিখলাম। এবার দেখ কি হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই কে, জাস্ট ওয়ানটাকে আবার ওইদিক পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে মাইনাস ওয়ান বাই কে ইকুয়াল টু এমপিসি মাইনাস ওয়ান। তাহলে এবার দেখ মাইনাস কমন নিয়েছি, এখানে তার মাইনাস ছিল, এখানে ধর মাইনাস কমন নিলে এটা পড়ে শুধু, এবার কি হয়েছে মাইনাস মাইনাস কেটে গেছে, এবার বুঝেছি ওটা কি হয়েছে। এটা বুঝে গেছি, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই, মাইনাস কমন নিয়েছি। আচ্ছা তারপরে কি হলো, কে যদি বের করি, কে বের করলে এটাই হচ্ছে, দেখ তুই নিজেও ভাব, অ্যালজেব্রা পড়েছিস, ম্যাথ জানিস, নিচে এরকম এক, তাহলে একের সাথে এক, এটার সাথে ক্রস হচ্ছে, আচ্ছা আচ্ছা অসুবিধা হচ্ছে, শোনেন, তো তোর অসুবিধা হওয়া উচিত নয়, তো তুই না না বল। সেটা বলছি মাইনাস কমন হতে গেলে এটা প্লাস হয়ে গেল। না না এটা প্লাস হওয়ার কি দরকার, দেখ তো ওই লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে, দেখ ওই লাইনটা বুঝিস। ধর ডান দিকে কি ছিল, এটা এমপিসি মাইনাস ওয়ান ছিল, আমি মাইনাস কমন, তাহলে মাইনাস কমন নিলে কি করে দিচ্ছে ওয়ান, মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে গেল, আর প্লাস এমপিসিটা কি হয় মাইনাস এমপিসি হয়ে যাবে। আর এখানে কি ছিল মাইনাস ওয়ান বাই কে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে। এবার আমাকে কে বের করতে হবে, কে, অ্যাকচুয়ালি কে জিনিসটা ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি, এটা তো বোঝাতে হবে না, একটা লাইন নাই স্টেপ জাম্প করেছিস, এটা তো বলতে পেরেছিস যে তোরা ম্যাথামেটিক্স তো নর্মাল জানিস, কি করেছি আমি যদি স্টেপ জাম্প কি করেছি দেখ, আমি যদি সেটাও যদি ভেঙে দিই, কারোর যদি অসুবিধা হয়, এ দেখ না, কে এর সাথে ওয়ান মাইনাস এমপিসি থাকি না ইকুয়াল টু ওয়ান, তাহলে কে কত ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি, এটা এমন কি করবো, তাই তো, তাহলে এটাই তো লেখা আছে, এটা তো লিখলাম, এটা তো লিখলাম। আর আমরা প্রথমে কি করেছিলাম, এমপিসির সাথে এমপিএস যোগ করলে তার ভ্যালু কত হয়, এক হয়, তাহলে ওয়ান মাইনাস এমপিসি মানে কত, এমপিএস না, হ্যাঁ নাকি ভেঙে দেখাবো, এটা এইগুলো এইগুলো কিছু মুখস্থর জায়গায় নেই, এগুলো এগুলো তুই মুখস্থ করতে পারবি, এগুলো তো বুঝতে হবে।
এতদিন বুঝতে পারলি? এটা কনসেপ্ট। এবার দেখ, এবার হচ্ছে আমার নোট কি করেছি, অ্যালজেব্রিক, ওটা বোঝানোর জন্য ছিল, অ্যালজেব্রিক রিলেশন বিটুইন কে আর এমপিসি। এই কে আর এমপিসি সম্পর্ক কি বলে লিখেছি, দ্য অ্যালজেব্রিক রিলেশন বিটুইন মাল্টিপ্লাই মানে কে, আর এমপিসি মানে জানিস তো মার্জিনাল প্রপোজিশন কনজুগেট, এদের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে। আমরা কি জানি, মধ্যে লিখলাম না ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, তাহলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, কেন স্যার আই লিখলেন, কারণ এস ইকুয়াল টু আই। সিমিলারলি এনি চেঞ্জ ইন ইনকাম যদি চেঞ্জ হয় তাহলে ডেল্টা ওয়াই, আর ইনকাম যদি চেঞ্জ হয় ডেল্টা ওয়াই, তাহলে এটাও তো চেঞ্জ হবে, ডেল্টা সি আর ডেল্টা আই হবে। দেখ তাই লিখি ডেল্টা সি আর ডেল্টা, এখানে আমি কি লিখেছি, এনি চেঞ্জ ইন ইনকাম ইকুয়াল টু ডেল্টা সি আর ডেল্টা আই। তারপরে লাইনে লিখেছি ডেল্টা ওয়াই ইকুয়াল ডেল্টা সি বাই ডেল্টা আই। এবার লিখেছি নর্মালি বোথ সাইডকে আমরা কি করেছি, ডেল্টা ওয়াই দিয়ে কি করেছি, ডিভাইড করেছি। বোথ সাইডকে কি করেছি, ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করেছি। ডিভাইড করলে কি হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, আর এখানে ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই কাটলে কত, 1 হচ্ছে। ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই করলে কত হয়, এমপিসি। এটা তো আগেই করলাম, ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই করলে 1 বাই কে। পাশে লিখে দিয়েছি, লিখতে হবে পরীক্ষার হলে, মানে তোর তো প্রমাণ করতে দেবে না, তোর তো এমসিকিউ দেবে, বাট বলে দিলাম যাদের অ্যানালাইসিস করতে হবে। এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, আর কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা। ঠিক আছে, এবার দেখ এই লাইনটা নিশ্চয়ই বোঝাতে হবে, মানে এখন তো এটাই বোঝালাম, এত ক্লিয়ার হয়েছে। এবার বলছে কি কোথায় গেল, এই যে তোকে যদি বলে কে এর সাথে এমপিএস এর সম্পর্ক বলো, তোকে যদি বলে কে এর সাথে এমপিএস এর সম্পর্ক বলো, তুই কিভাবে তাকে অ্যানালাইসিস করে বোঝাবি। দেখ তুই বলি স্যার কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এই লেখা আছে। তাহলে এর পরের লাইন কি বলছে, স্যার কে ইকুয়াল টু 1/এমপিএস, হ্যাঁ কি না। এবার শোন, আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই কি বলতে পারিস। ধর আমি তোকে বলছি একটা কথা, কোথায় লিখছি, এখানে তো পড়া আছে, আমি বলছি তোর সাপোর্ট ধর, বলবি কিন্তু হ্যাঁ। ধর তোকে ধর বলেছে এমপিসি, তোকে ধর বলেছে এমপিসি 0. ঠিক আছে, তাহলে কে কত বল দেখি please। অঙ্ক এমসিকিউ দিতে পারি, 1/1 মাইনাস 0.2 ইকুয়াল টু 1/0.8, তাহলে কত হচ্ছে বলে দেখ, 1.25 কত হলো বল, কে হলো 1.25। হ্যাঁ, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে। এবার যদি বলে এমপিসির ভ্যালু বেড়ে গেছে, স্যার কত, এমপিসির ভ্যালু ধর 0.2 জায়গায় 0.3 হলো, তাহলে অ্যান্সার কত হবে বল, স্যার 1/1 মাইনাস 0.3, মানে 1/0.7 কত হচ্ছে, 1.43। তাহলে বল আগে কত ছিল, 1.25, এখন কত হলো 1.43। তাহলে আমি বলতে পারি যদি এমপিসি বেড়ে যায়, তাহলে এমপিসি বেড়ে গেলে কে কি হবে, বাড়বে না কমবে, তাহলে এমপিসির সাথে কে এর কেমন সম্পর্ক, ডাইরেক্ট। ডাইরেক্ট রিলেশন, এটাই লিখেছি। রিলেশনশিপ অফ ইনভেস্টমেন্ট কে এর সাথে এমপিসি সম্পর্ক কি, ডাইরেক্ট রিলেশন। কেন, তাহলে এটা তোকে মনে রাখতে হবে, তাহলে এমপিসি বাড়লে কে বাড়বে, এমপিসি কমলে কে কমবে, তার মানে ডাইরেক্ট সম্পর্ক। কিন্তু এমপিএস সঙ্গে স্যার এমপিএসটা বোঝান, এমপিএসটা বোঝান, দেখ আমি বোঝাচ্ছি, কোনো চিন্তা নেই। ধর ধর তোকে ধর বলেছে এমপিএস, ধর বলেছে 0.8, 0.8, তাহলে কত হবে স্যার, স্যার 1/0.8 কি না, 1/0.8, 1.25। ঠিক আছে, কে বেরোলো কত, 1.25, তাই তো হচ্ছে কে 1.25। এখন বলছে ধর স্যার এমপিএস 0.8 এর জায়গায় ধরুন 0.9 হয়ে গেছে, তাহলে কত হবে, এমপিএস ধর 0.9 হয়ে গেছে, তাহলে অ্যান্সার কত হবে, 1/1.11, কত বেরোলো বল, 1.11। তাহলে কি বলতে পারলি আগে কত ছিল, স্যার আগে তো ছিল 1.25, এখন 1.11 হলো, তাহলে এমপিএস বেড়ে যাওয়ার ফলে কে বেড়েছে না কমেছে, কমেছে। দেখ তার মানে কি সম্পর্ক, আগেরটা কথা ফার্স্ট বলেছি, কি মনে নেই নাকি, আমার ইনভার্স কোশ্চেন। ইনভার্স রিলেশন, তাই লিখেছি কে, কে এর সাথে এমপিএস সম্পর্ক ইনভার্স, মানে এমপিএস বাড়লে কে কমবে, এমপিএস কমলে কে বাড়বে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট হয়ে গেল এটা। এইবার এরপরে কোশ্চেন দিতে পারে,
ম্যাক্সিমাম ভ্যালু অফ মাল্টিপ্লায়ার, মানে কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে লিখে দিয়েছি, কে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে ইনফিনিটি। এই সাইনটা জানিস, এই সাইনটা মানে কি? ইনফিনিটি। ইনফিনিটি। বলছে কে এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ইনফিনিটি, আর কে এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 1। কি করে প্রমাণ করে দেখানো? দেখাবো, দেখাবো প্রমাণ করে, কোনো সমস্যা নেই। তুই বল কে বের করার ফর্মুলা এটা তো, কে বের করার ফর্মুলা এমপিসির ভ্যালু যদি 1 হয়, তুই বল দেখি এমপিসি হলে 1 হলে কত হবে? আচ্ছা এমপিসি হলে 1 হলে কত? স্যার 1/1 মাইনাস 1, তাহলে 1/0 হচ্ছে 1/0 গুলো আনডিফাইন্ড হচ্ছে, মানে মাল্টিপ্লায়ার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ইনফিনিটি। ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি। আর মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম মানে এখানে 0 ধরুন। 0 ধরলে কি হবে? 0 ধরলে কি হবে? 0 ধরলে 1/1 মাইনাস 0 মানে 1/1 ইকুয়াল টু 1। তাহলে বুঝতে পারলি অ্যান্সারটা? ভালো কোশ্চেন, তোকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। বলে বলো ম্যাক্সিমাম ভ্যালু অফ মাল্টিপ্লায়ার, তুই কি বলবি? ইনফিনিটি। আর মিনিমাম ভ্যালু অফ মাল্টিপ্লায়ার কত লিখবে? 1। এত ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনটা পরের পার্টটা বলেছে কি? এমপিসি বলেছে, তার একটা অঙ্ক দিচ্ছে, একটা অঙ্ক দিলাম তোর সামনে, তার পরীক্ষায় এরকম অঙ্ক দিতে পারে। বলছে এমপিসি যদি 0.8 হয় তাহলে কে কত? তো সিম্পল ব্যাপার, পারবো কি পারবো? কে বের করার ফর্মুলা কি শিখেছি? 1/1 মাইনাস এমপিসি। তাহলে 1 ডিভাইড বাই 1 মাইনাস 0.8, তাহলে 1 মাইনাস 0.2 কত? 5। আচ্ছা একটা কথা, তুই তো এখানে পড়তে এসেছিস তাই না? তুই তো এখানে পড়তে এসেছিস, তাহলে তুই পড়তে এসেছিস, তার প্রতি মাসে ইকোনমিক্স পড়ছিস, এগুলো পড়ার পর করে মাইনা দিচ্ছিস, তাহলে তোর কাছে কি হচ্ছে? এটা খরচ। এই টাকাটা আমার কাছে কি হচ্ছে? এখন এই কনসেপ্টে বোঝাবো। এটা টেবিলের মাধ্যমে কি করে বোঝানো? টেবিলের মাধ্যমে, টেবিলের মাধ্যমে কি করে বোঝানো? তাহলে একটা মানুষ খরচা করছে, মানে আজকে ধর তোর কাছে, তুই পড়াশোনার পেছনে ইনভেস্ট করছিস, তোর কাছে খরচা, এটাই তো আমার কাছে ইনকাম। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ধর এবার তো এটাও তুই তোকে দিয়ে বোঝালি, ঠিক আছে, কিন্তু যখন আমরা এই চ্যাপ্টারটা পড়বো, এটা কি পুরো দেশকে নিয়ে বলবো নাকি নিজেকে নিয়ে বলবো? পুরো দেশকে নিয়ে। দেশে ধর এই যে বড় বড় ব্রিজ তৈরি হয়, ব্রিজ গুলো কারা তৈরি করে? দেশে বড় বড় ব্রিজ গুলো কারা তৈরি করে? বড় বড় ধর বড় বড় যে রাস্তা দিয়ে হাঁটি, যে বড় বড় ব্রিজ, উড়াল পুল, যে মা ব্রিজ আছে আমাদের ওখানে কলকাতা শহরে, এই বড় বড় ব্রিজ কে তৈরি করে? গভর্নমেন্ট তৈরি করে। আরে কে তৈরি করে? গভর্নমেন্ট তৈরি করে। তুই বলিস কন্ট্রাক্টর, আরে কন্ট্রাক্টররা কি ফ্রিতে তৈরি করে না? টাকাটা নেয় কার থেকে? কন্ট্রাক্টর গভর্নমেন্টের থেকে। তাহলে বড় বড় ব্রিজ কে তৈরি করে? গভর্নমেন্ট তৈরি করে। তার মানে কি এই বড় বড় ব্রিজ তৈরি করতে গেলে গভর্নমেন্ট কি করতে হয়? গভর্নমেন্টকে খরচা করতে হয়, প্রচুর কোটি কোটি টাকা খরচা করতে হয়। এই যে গভর্নমেন্ট খরচা করে, কারণে কত ইনকাম হয়? কারা ইনকাম করে? এই টাকাটা কারা ইনকাম করে? কন্ট্রাক্টর বা যারা যারা কাজ করে, তারাই তো এই টাকাটা বাড়িতে নিয়ে যায়। ধর যারা ওখানে ধর লেবার, রাজমিস্ত্রি যারা আছে, কাজকর্ম করে, ইঞ্জিনিয়ার, তারাই তো বাড়িতে টাকাটা নিয়ে যায়, তাদেরই তো ইনকাম হয়। অর্থাৎ গভর্নমেন্টের কাছে খরচা, অন্য পার্সনের কাছে ইনকাম, তাই তো? তার মানে গভর্নমেন্ট যদি এখানে 10 টাকা খরচা করে, গভর্নমেন্টের যদি খরচা 10 টাকা হয়, তাহলে ওই পার্সনের ইনকাম কত হবে? 10 টাকায় হবে। সিম্পল ব্যাপার। আরে ভাই তুই পড়তে এসে তুই আমাকে যে টাকাটা মাইনা দিলি, তোর কাছে যে টাকা খরচা হলো, তো ওটাই তো আমার ইনকাম, হ্যাঁ কি না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে দেখ কি কি বলছি আমি। এখানে প্রথমে এক করে পয়েন্ট লিখেছি আমি তোকে। এটাকে লিখবো ডেল্টা আই। এখানে লিখে দেখ, সব মার্ক করে দিচ্ছি। এটা লিখেছি ডেল্টা আই, এটা লিখেছি ডেল্টা ওয়াই, এটা লিখেছি ডেল্টা সি আর ডেল্টা এস। এই দিয়ে বোঝাতে হবে। ভালো বোঝার ব্যাপার, কনসেপ্ট বিশাল বড় কনসেপ্ট, বিশাল বড় কনসেপ্ট। ঠিক আছে, কনসেপ্টটা প্রথম রাউন্ড ইনিশিয়াল স্টেজে ওইটা বড় বড় ব্রিজ তৈরি করে কে খরচা করবে? ব্রিজ তৈরি করতে খরচা ইনভেস্ট করবে কে? টাকাটা গভর্নমেন্ট কত টাকা লাগিয়েছে? মনে করলাম গভর্নমেন্ট 1000 কোটি টাকা লাগাচ্ছে। কত টাকা লাগিয়েছে গভর্নমেন্ট? 1000 কোটি টাকা গভর্নমেন্ট ইনভেস্ট করেছে। তাহলে 1000 কোটি টাকা গভর্নমেন্ট ইনভেস্ট করেছে, শুনছিস তো? গভর্নমেন্ট কত টাকা লাগালো? গভর্নমেন্ট ইনিশিয়াল স্টেজে স্যার গভর্নমেন্ট কত টাকা? 1000 কোটি টাকা। গভর্নমেন্ট কত টাকা ইনভেস্ট করলো? গভর্নমেন্ট 1000 কোটি। ইনিশিয়াল স্টেজে গভর্নমেন্ট কত টাকা বিনিয়োগ করলো? 1000 কোটি। তাহলে গভর্নমেন্ট যে টাকাটা বিনিয়োগ করলো সেটাই তো ইনকাম হবে।
কাদের মানে গভর্নমেন্ট যে টাকাটা ইনভেস্ট করলো 1,000 কোটি টাকা, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তো টাকাটা নেবে, লেবাররা নেবে, ইঞ্জিনিয়ার নেবে, সবাই তো নেবে, কন্ট্রাক্টর নেবে, আরো আনুষঙ্গিক যত লোক সব টাকা নেবে, তাহলে সবার ইনকাম। তার মানে ইনিশিয়াল স্টেজে কি হলো, গভর্নমেন্ট যখন 1,000 টাকা বিনিয়োগ করলো তখন ইনকাম কত জেনারেট হলো, 1,000 টাকা। বোঝা গেল কি বোঝা, প্রথম লাইনটা মানে বোঝ, প্রথম লাইনটা বুঝলি তো। ধর সাপোজ ধর আজকে আমার কাছে আমার কোচিনে আমার একটা স্টুডেন্ট তার পড়তে এসছে, কলেজের মাইনা তার 1,500 টাকা করে, কলেজের মাইনা 1,500 টাকা, তাহলে একটা স্টুডেন্ট আমাকে 1,500 টাকা দিল, তার মানে স্টুডেন্টের তো খরচা করলো 1,500 টাকা, তাহলে ওটাই তো আমার কাছে ইনকাম হবে। মানে গভর্নমেন্ট যে 1,000 টাকা খরচা করলো ওটাই তো ইনকাম হবে, এই টাকাগুলো যাদের পাওয়া তার 1,000 টাকা ইনকাম হলো। এবার ওরা যে 1,000 টাকা কামালো, ভালো করে মন দিয়ে শুনুন, ওরা যে 1,000 টাকা কামালো, পুরো 1,000 টাকা কি ওরা খরচা করে ফেলে? কি করে স্যার, ওরা পুরো 1,000 টাকার মধ্যে কিছু টাকা খরচা করে আর কিছু টাকা জমায়, কিছু টাকা জমায়, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি, বুঝিস? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার কত টাকা খরচা করবে, দেখ আমি আগের উদাহরণ তোকে করে দিচ্ছি। জিরো, এই যে এমপিসি কত লিখেছি বল এখানে, এমপিসি 0.8। স্যার এমপিসি মানে কি বল দেখি, এমপিসি মানে কি স্যার, মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। এমপিসি মানে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, ঠিক আছে? তার মানে কত টাকা খরচা করবে, ইনকাম বেড়ে যাওয়ার ফলে খরচাটা কত হচ্ছে, 0.8। তার মানে কত পার্সেন্ট খরচা করছে। আজকে ধর সাপোজ ধর গভর্নমেন্ট 1,000 টাকা ইনভেস্ট করলো, কারণ না কারণ তো ইনকাম হচ্ছে 1,000। তো 1,000 টাকা যে ইনকাম করলো পুরো কি 1,000 টাকা খরচা করবে? না, এই পুরো 1,000 টাকার মধ্যে 0.8 খরচা করছে। বুঝেছিস কি বললাম? আমি আবার বলছি, গভর্নমেন্টের কথা বলি, আমাদের পার্সোনালিটি বলছি। গভর্নমেন্ট ধর দেশে ধর একটা ব্রিজ তৈরি করার জন্য 1,000 কোটি টাকা খরচা করবে। তো গভর্নমেন্ট যদি 1,000 কোটি টাকা খরচা করে তাহলে এটা তো আবার ইনকাম হয়ে যাবে। গভর্নমেন্ট যে 1,000 কোটি টাকা খরচা করে, এটা অন্য না অন্য কোনো পার্সেন্টের ইনকাম হলো। কত ইনকাম? 1,000 কোটি টাকা ইনকাম হচ্ছে, ঠিক আছে স্যার? 1,000 কোটি টাকা ইনকাম হলো। এই যে 1,000 কোটি টাকা ইনকাম হলো, তার মধ্যে পুরো টাকাটাই কি ওরা ওরা তো কিছু খরচা করবে, কিছু তো খরচা করবে, কিছু জমিয়ে রাখবে। কত খরচা করবে? ওই যে আমাদের উদাহরণে এমপি ছিল 0.8, তাহলে খরচা করছি কত? 1,000-এ 0.8 হলে কত? 800। তাহলে 1,000 টাকা ইনকামের মধ্যে কত খরচা হলো বল? 800 টাকা খরচা হলো। তাহলে কত টাকা জমলো? 200 টাকা। এই প্রথম লাইনটা, এটা হচ্ছে রাউন্ড ওয়ান। রাউন্ড ওয়ান ক্লিয়ার হলে রাউন্ড থ্রি দিতে পারবো, না অনেক যেতে পারবো। রাউন্ড ওয়ান বলতে পেরেছিস তো? তোর উদাহরণ দিচ্ছি, তোর উদাহরণ দিচ্ছি, শোন না, তোর উদাহরণ দিচ্ছি শোন। আজকে ধর তোর বাবা ধর একটা জায়গায় ইনভেস্ট করলো, ধর 1,000 টাকা ইনভেস্ট করলো, কোনো একটা জায়গায় 1,000 টাকা ইনভেস্ট করলো। তা 1,000 টাকা বাবা যেখানে ধর কোনো একটা জায়গায় 1,000 টাকা ইনভেস্ট করলো, তা 1,000 টাকা যদি ইনভেস্ট করে, সেই টাকাটা তো নিশ্চয়ই 1,000 টাকা কোথায় ইনভেস্ট করলে কারণে ভাবে টাকাটা চলে যাচ্ছে। তাহলে যার কাছে চলে যাচ্ছে তার কাছে ইনকাম কত? 1,000 টাকা চলে যাচ্ছে। এবার ওর কাছে 1,000 টাকা চলে গেল, ও 1,000 টাকা পুরোটাই খরচা করবে? পুরো খরচা কেউ করে না, মানে মনে করছি পুরো খরচা করবে, পুরো খরচা করতেই পারে, কিন্তু আমি মনে করি পুরো খরচা করবে। কারণ কিছু টাকা খরচা করবে আর কিছু টাকা জমাবো। তাহলে মনে করি স্যার কত টাকা খরচা, কত টাকা জমাবে, তোকে না কোশ্চেনে বলে দেবে এটা কত খরচা করবে। ধরে নেওয়া হচ্ছে 0.8 মানে 80% খরচা করবে। তাহলে 1,080% কত? 800 টাকা খরচা করবে। তা 800 টাকা যদি খরচা করে তাহলে জমলো কত? 200 টাকা। এটা হচ্ছে প্রথম রাউন্ড। সেকেন্ড রাউন্ড কি হচ্ছে? সেকেন্ড রাউন্ডে ভালো করে বলছি, সেকেন্ড রাউন্ডে যাবো, তোকে ভালো করে মন দিয়ে শুনতে হবে সেকেন্ড রাউন্ড। তাহলে ধর সাপোজ ধর প্রথম রাউন্ডের শেষে মানে ধর আজকে ধর আমার কাছে 1,000 টাকা খরচা হলো, আমি 1,000 টাকা ইনভেস্ট করলাম, ঠিক আছে? 1,000 টাকা ইনভেস্ট করলাম, সেই 1,000 টাকা তোর ইনকাম হয়ে গেল। তুই যে 1,000 টাকা কামালি তার মধ্যে তুই 800 টাকা খরচা, তুই যে 800 টাকা খরচা করলি, তোর থেকে কেউ নাকি 800 টাকা নিয়ে নিচ্ছে, এটা সেকেন্ড সিনারিও। সে 800 টাকা, তোর কাছ থেকে যে 800 টাকা নিয়ে তার আবার ইনকাম, সে আবার খরচা করবে। কত খরচা করবে? সেও 80% খরচা করবে। তাহলে কত? 640 করে জমলো কত? 160। এটা সেকেন্ড রাউন্ড। থার্ড রাউন্ডে কি? তার মানে ওই সেকেন্ড রাউন্ড, এটা ফার্স্ট রাউন্ড হলো, এটা সেকেন্ড রাউন্ড হলো। সেকেন্ড রাউন্ডে খরচা কত হয়েছে বল? 640। সেকেন্ড রাউন্ডে যেটা খরচা হয়েছে সেটা তো কাউকে না কাউকে তো 640 টাকা দিয়েছে। তাহলে যাকে দিয়ে তার কাছে কি হচ্ছে? এটা ইনকাম হচ্ছে। বুঝতে পারছিস তো? তাহলে থার্ড রাউন্ডের কথা যদি বলি, যেই পার্সনের 640 ইনকাম করে, তাহলে পুরো টাকাটা খরচা করবে না, মনে করছি 80 মানে 500 টাকা খরচা করবে, তাহলে বাকি টাকা কি হলো? জমে গেল। বুঝলেন কিভাবে কন্ডিশনটা হচ্ছে? এবার ধর 3 নম্বর রাউন্ডে খরচা করে 512, তাহলে এই 512 তো কাউকে না কাউকে দিয়েছে, যাকে দিয়ে তার ইনকাম হয়েছে, তার 80% কি হয়েছে? খরচা হয়েছে। তাহলে 102। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা?
এবার 5 নম্বর রাউন্ডে বলতে পারি 5 নম্বর রাউন্ডে এইভাবে তোকে করতে হবে, পুরো পড়ার দরকার নেই, মানে এইভাবে তোকে কন্টিনিউ হবে, এইভাবে তোকে কন্টিনিউ হবে। তার মানে 4 নম্বর রাউন্ডের খরচা কত? 410, সেটা পরের রাউন্ডে কি হচ্ছে ইনকাম, তার 80% খরচা করে, তাহলে 410 থেকে 328 বাদ দিয়ে দে, কত হলো? 82 টাকা। ঠিক আছে, এইভাবে ভালো করে শুনবি, ভালো করে মন দিয়ে শুনবি, আমার কথাটা মন দিয়ে শুনবি। এইভাবে দেখ এখানে টোটাল কি করিস স্যার, এরকম না কন্টিনিউ করতে যেতে হবে তোকে, পরীক্ষায় করে করে দেখাতে হবে না, এটাকে বলছি, এবার কেউ করেও না, তোকে বলছি এইভাবে কন্টিনিউ করতে 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 যেতে হবে, এটা কন্টিনিউ করতে করতে যেতে হবে, এটা কন্টিনিউ করতে করতে যেতে হবে, ঠিক আছে? সেভিংস ভালো করে শুনবি, সেভিংস খুব মনোযোগ সহকারে, সেভিংস এটা কত নিয়ে টোটাল? 1000 টাকা। অর্থাৎ তুই ইনিশিয়াল স্টেজে, মানে এখানে একটা কথা বলা হয় ডেল্টা আই ইকুয়াল টু ডেল্টা এস, মানে বুঝতে পারলি, তুই সরকার যত টাকা ইনভেস্ট করেছে, মনোযোগ সহকারে শুনে দিক টাকা, সরকার যত টাকা ইনভেস্ট করবে, কত টাকা ইনভেস্ট করেছে সরকার, ইকুয়াল টু কি হবে, ওই 1000 টাকায় সেভিংস হবে, যতক্ষণ না এটা হবে ততক্ষণ করে যেতেই হবে এটা, ঠিক আছে? এটা 1000-এ গিয়ে থেমে যাবে, আর হবে না। 1000 টাকা সেভিংস হবে, ঠিক আছে? তাহলে সরকার যে এইটাই বলছে, সরকার যে 1000 টাকা ইনভেস্ট করেছিল শুরুতে এবং লাস্টে গিয়ে সেভিংসটা দেখবি এরকম করতে করতে, দেখ তুই দেখ হিসাব করে দেখ, এখানে 200 হলো, তারপর 160 হলো, 128 হলো, 102 হলো, 82 হলো, এরকম করে করতে করতে যেতে যেতে দেখবি 1000-এ গিয়ে হবে। আর তোদের ম্যাথ করেছিস, ম্যাথে একটা অঙ্ক ছিল, ঠিক আছে, জিপির অঙ্ক ছিল, এপিজিপির অঙ্ক ছিল, তো এইভাবে হয়, ঠিক আছে, এভাবে করা যায়, জিপির অঙ্কতে করা যায়। যাই হোক, আমি তোকে বলছি, তো এটা কি বললাম বুঝলি, কি করে হলো 1000 টাকাটা, এইভাবে 1000 টাকা এইভাবে করতে হবে, কন্টিনিউ প্রসেস এটা হতে পারে, যতক্ষণ না এই যে দেখ এই যে এই 1000 টাকাটাই এটা সমান হতে হবে, বুঝলি তো? তুই ইনিশিয়াল স্টেজে যত টাকা বিনিয়োগ করবি এবং সেভিংস যত টাকা বিনিয়োগ করবি না, সেটাই হবে সেভিংসের যোগফল, সেভিংসের যোগফল কত হচ্ছে 1000। বা অন্যভাবে যদি বলতে চাস, অন্যভাবে যদি বলিস, এই যে টোটাল এই যে 1000, 800, 640, 500, 400 এরকম প্রত্যেক যোগ করতে যোগফল টোটাল 5000 হতেই হবে। স্যার 5000 কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন 5000টা হবে? দেখ, আমি তো টেকনিক বলি, দেখ নিচে করে ছোট্ট একটা অঙ্ক করেছে, আমরা কি জানি মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলা কি? ডেল্টা ওয়াই বাই ইনিশিয়াল স্টেজে কত টাকা বিনিয়োগ করেছি? 1000 টাকা। মাল্টিপ্লায়ার কত ছিল স্যার? 5। আপনি কত দিয়ে 5 পেয়েছেন? 5 কত থেকে পেয়েছেন? এই দেখ, কত দিয়ে 5 পেয়েছিলাম মনে পড়ছে? এই যে 5, মনে পড়ছে 5, তাহলে এটা 5, তাহলে 5-এর সাথে 1000 গুণ করলে কত হয়? ডেল্টা ওয়াই কত? 5000। ডেল্টা ওয়াই কত? এই দেখ, ডেল্টা ওয়াই কত হলো টোটাল, ডেল্টা ওয়াই টোটাল কত হলো? 5000। তাহলে 5000 টাকা টোটাল কামানি, তাহলে খরচা করে কত পাচ্ছে? 80%। তাহলে কত খরচা হলো? 4000 টাকা। তাহলে সেভ কত হলো? 1000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এইটা হচ্ছে প্রসেস, এই প্রসেসটা এইভাবে, এই প্রসেসে তোকে যেতে হবে, কোনো বইতে লেখা নেই, বইতে পাবি না, লেখা বইতে লেখা নেই, কি বললাম বুঝতে পারলি তো? তাহলে প্রসেসিংটা বুঝতে পারলি, প্রসেসিংটা কি, মানে তোকে মাথায় রাখতে হবে একজনের কাছে খরচ মানে আর একজনের কাছে। ইনিশিয়াল স্টেজে তুই যত টাকা ইনভেস্ট করবি, 1000 টাকা ইনভেস্ট করবি, ওই 1000 টাকাই হবে সেভিংস, যতক্ষণ না হবে তোকে করিয়ে দেবে, ঠিক আছে, যতক্ষণ না হবে তোকে করিয়ে দেবে। সেভিংস মানে কোন সেভিংস? টোটাল সেভিংসটা। এবার কি করবো, অনেক বইতে ছবি দিয়েছে, অনেকে ছবিটা বুঝতে পারে, ছবিটা তুমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কি লিখতাম? এক্স ও ওয়াই, ঠিক আছে, এদিকে কি লিখতাম? এদিকে কি লিখি বল? এনআই, মানে এনআই মানে জানিস তো, জাতীয় ওয়াই, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। সাপোজ ধর এই যে তোকে যে আমি এখন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারটা বোঝাবো না, গ্রাফ এঁকে, সেটা তুই বল আমাদের ইকোনমিতে ইকুইলিব্রিয়াম আসে যদি কটা অ্যাপ্রোচ শিখেছিলাম,
কি কি অ্যাপ্রোচ, এডিএএস আর একটা এসআই। আমি এডিএএস অ্যাপ্রোচের সাহায্যে শিখবো, এডিএএস অ্যাপ্রোচের সাহায্যে। তাহলে এডিএস মনে পড়ে আগের ক্লাসে করেছিলাম, এডিএএস এর ছবিটা এঁকেছিলাম। তাহলে এডি কার্ডটা কোন দিক দিয়ে যেত আর এএস কোন দিকে যেত মনে পড়ে তো? এএস কার্ডটা গেছিল এরকম, এই যে এএস কার্ডটা মূল বিন্দু থেকে শুরু হয়েছিল, এএস কার্ডটা মূল বিন্দু থেকে শুরু হয়েছিল, তাই তো? তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো এএস, লিখবো ওয়াই ইকুয়াল টু এএস, এটাকে লিখবো এগ্রিগেট সাপ্লাই, মনে পড়ছে তো? এগ্রিগেট সাপ্লাই ছিল। আর এডিটা কেমন ছিল? এডিটা স্যার এডি বের করার প্রবলেম হবে, এখানে লিখে দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এডির মধ্যে স্যার আপনার ছিল সি ছিল, আই ছিল, জি ছিল আর এক্স মাইনাস এম, এই চারটেই তো ছিল। তার মধ্যে বলেছিলাম এখানে কার কার রোল নেই বল, জি রোল নেই আর এক্স কি হচ্ছে, এডি বের করার ফর্মুলা বলতে পারি সি প্লাস আই, বল এটা বলতে পারি এডি বের করার ফর্মুলা কি সি প্লাস আই। তা সি প্লাস আই তার মানে কি, এডি মানে ইনকাম যখন জিরো ছিল, আমি আগে দিন বুঝেছিলাম এডি কার্ডটা পথে শুরু হয়েছিল, এডি কার্ডটা একটু উপর দিয়ে শুরু হয়েছিল মনে করছে, এরকম এরকম হয়েছিল এডি কার্ড। হ্যাঁ, তো পিডিএফ তো কাটলো দিয়ে দিয়ে এডি কার্ডটা শুরু হয়েছিল এখান থেকে। তা এডি বের করার ফর্মুলা কি লিখি, এডি বের করার ফর্মুলা সি প্লাস আই, কি লিখেছি এডি বের করার সি প্লাস, এডি বের করার ফর্মুলা কি লিখেছি সি প্লাস আই। তো সাপোজ ধর আমার এগ্রিগেট ডিমান্ড, সাপোজ ধর মনে করছি আমার এগ্রিগেট ডিমান্ড 800, সাপোজ মনে করছি এগ্রিগেট ডিমান্ড কত টাকা 800, সাপোজ মনে করি তোর বোঝানোর জন্য সি প্লাস আই যদি মনে রাখতে না পারিস, মনে করছি তোর এগ্রিগেট ডিমান্ড হচ্ছে 800 টাকা, খরচা করে এগ্রিগেট ডিমান্ড 800 টাকা, ঠিক আছে? এগ্রিগেট ডিমান্ড 800 টাকা। তাহলে এখানে তাহলে এডি কার্ভ আর এএস কার্ভ কোথায় ইন্টারসেক্ট করেছে? এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টের নাম কি ই পয়েন্ট, এই পয়েন্টটাকে কি বলা ই পয়েন্ট, এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে মানে এই পয়েন্টটা ই পয়েন্ট। তাহলে এখান থেকে লাইন নিচে নিয়ে চলে আসলো, তাহলে এটাকে কি বলা হয় ওয়াই, এটাকে বলা হয় ওয়াই। তাহলে এটাকে কি বলা হচ্ছে বল, এটাকে বলা হচ্ছে ধর 2000, ঠিক আছে? এটা কি হলো 2000, সাপোজ ধরে নিলাম আমার 800 টাকা যখন এগ্রিগেট ডিমান্ড, আমার যখন এডি যখন 800, এডি যখন 800 তখন আমার ইনকাম কত 200, 2000, এটাকে কি বলে, এটাকে কি বলে এই ও ওয়াই, এই ও ওয়াই হলো না, এটাকে কি বলে ইকুইলিব্রিয়াম, এটা যে ইকুইলিব্রিয়াম ইনকাম, মানে ইকুইলিব্রিয়াম ইনকামকে বাংলায় বলে ভারসাম্য আয়। তা ভারসাম্য কোনটা, ভারসাম্য এই পয়েন্টে ভারসাম্য, তাহলে ভারসাম্য আয় কোনটা, ও ওয়াই হচ্ছে। এখন ধর এখন যদি তোর যদি মনে হয়, এখন তোর যদি মনে হয় না আমি ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিতে চাই, মানে আমার যা আগে ছিল এখন ইনভেস্টমেন্ট করা হচ্ছে, আগে যা খরচা ছিল এই তো খরচা ছিল ইনিশিয়াল স্টেজে 800 টাকা খরচা ছিল, এখন তো সরকার মনে করলো আমার আগে যা খরচা ছিল আমি খরচা আরো 100 টাকা বাড়াতে চাই, কি করবো খরচা আরো 100 টাকা বাড়াবো, খরচা এখন 100 টাকা বাড়ানো, খরচা কত হবে? আগে খরচা করেছিল 800 টাকা, সরকার এখন চাইছে খরচা এখন আমি আর 100 টাকা বাড়াবো, কত হবে 900, 900 হলে কি হবে একটু উপরের দিকে হবে, একটু উপরের দিকে হবে কার্ডটা, এই দেখ 900, মানে কি হবে এবার জানিস তো? এই দেখ এডি বের করার ফর্মুলা কি ছিল সি প্লাস আই ছিল, এখন আরো 100 টাকা খরচা বাড়াবো, তাহলে কি হবে এর সাথে আরো 100 টাকা যোগ করবো, তাহলে কি হবে এটা তো হবেই, তার সাথে আরো 100 টাকা যোগ, মানে কি হবে এই ছবিটা আমি যেন প্যারালাল হয়, এটা মাথায় রাখি, প্যারালাল একটু প্যারালাল হয়নি বেঁকে গেছে, চেষ্টা করি যেন প্যারালাল হয়, আমি আরো একটু উপর দিক করতে প্যারালাল হয়নি বাট মোটামুটি মাথায় রাখি প্যারালাল হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কি হলো আগে 800, এত অব্দি 800 ছিল এখন 900 হচ্ছে, মানে কোনটা ধর এটা 900 হলো, তাহলে কোম্পানি কি করছে, কোম্পানি আগে 800 টাকা খরচা ছিল, কোম্পানি আরো খরচা বাড়াতে, মানে আরো কোম্পানি মানে সরকার, কোম্পানি বলছে এখানে সরকার আরো ইনভেস্ট করতে চেয়েছিল, তার মানে কি হলো এই এটাকে কি বলে, এখানে যে নতুন যে এটি হলো তাকে কি বলবো সি প্লাস আই তো হয়েছে, প্লাস আরো ডেল্টা আই, ডেল্টা আই কেন, কোম্পানি আবার ইনভেস্ট কত টাকা ইনভেস্ট করতে, আগে যা খরচা ছিল কোম্পানি আরো ইনভেস্টমেন্ট বাড়াতে হয়েছে 100 টাকা, তাহলে বোঝা গেল এখন যে নতুন যে ইকুইলিব্রিয়াম হলো কোথায়, এখন নতুন ইকুইলিব্রিয়াম এখানে হলো, এটাকে কি বলবো এটাকে বলো এফ, তাহলে এখান দিয়ে ডাক্তার তাহলে কি হলো এটা নতুন যেটা হলো ওয়াই ওয়ান। স্যার এখন ইনকাম কত হলো, এখন ইনকাম ধর এখন ধর ইনকাম 2500 হলো, এখন ইনকাম কত হলো ধর 2500, তাহলে বল তুই একটু ভাব খরচা কত বাড়ালো, 100, খরচা বাড়ালে বা তুই ইনভেস্টমেন্ট, তুই ইনভেস্টমেন্ট কত বাড়ালি 100 টাকা, তুই 100 টাকা ইনভেস্টমেন্ট বাড়ালি, 100 টাকা ইনভেস্টমেন্ট বাড়ানোর ফলে ইনকাম কত বাড়ে, 2000 ছিল 2500 কত বাড়বে 500, তাহলে বুঝলি খরচা মানে ইনভেস্টমেন্ট 100 টাকা, 100 টাকা ইনভেস্ট করার ফলে কত টাকা বাড়লো
ইনকাম কত বাড়লো 500 টাকা, ঠিক আছে, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট পয়েন্ট। আশা করি কিছুটা কিছুটা আইডিয়া হচ্ছে, কিছুটা আইডিয়া হচ্ছে, ঠিক আছে। এবারে বুঝলি ছবিটা, এটা হচ্ছে ছবি। এটা লেখাটা লিখছে, the multiplier can also be shown graphically. Okay, using AD and AS, using AD and AS, kilogram using AD and AS approach. Full stop. Suppose, comma, the initial, like suppose, kilogram, suppose the initial equilibrium, suppose the initial equilibrium, suppose the initial equilibrium is determined at point E, ঠিক আছে, where AD curve, যেখানে AD curve, where AD curve intersect where AD curve intersects the AS curve, full stop. The equilibrium level of income, the equilibrium level of income the equilibrium level of income is OY. The equilibrium level of income is OY. Full stop. Now, comma দিয়ে লিখব, suppose that the investment increases by delta I, so that the new aggregate demand curve, so that the new aggregate demand curve AD1, ঠিক আছে, AD1 ব্যাকে লিখলাম AD1 intersects the aggregate supply curve, ব্যাকে লিখবো AS at point F, full stop. Thus, the new equilibrium level of income, the new equilibrium level of income, the new equilibrium level of income, the new equilibrium level of income is OY1 is
OY1. Full stop. The income rises. The income rises from. The income rises from OY to OY1. OY to OY1. In response to an in response to an initial increase in investment. Initial increase in investment. ব্যাকেটে লিখবো ডেল্টা আই, ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লিখ it is clear from the diagram, it is clear from the diagram, it is clear from the diagram that increase in income, increase in income ব্যাকেটে লিখবো y1 or delta y, bracket close, is done due to increase in investment. ব্যাকেটে লিখবো ডেল্টা আই। কি লিখেছে এটা বুঝিয়ে দিচ্ছি, যেটা আমি বোঝালাম না সেটাই আর কি লেখা আছে, একটা করে লাইন বাই লাইন পড়ছি। বলছে দ্য মাল্টিপ্লায়ার, investment multiplier can also be shown graphically using AD and AS approach. এই যে আমি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারটা গ্রাফের মাধ্যমে দেখালাম, এটা কোন অ্যাপ্রোচের সাহায্যে দেখালাম? AD AS অ্যাপ্রোচের সাহায্যে, ঠিক আছে। নেক্সট, সাপোজ দ্য ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ইজ ডিটারমাইন্ড অ্যাট পয়েন্ট E, মানে আমার নিশ্চয়ই বুঝেছিস এই যে আমি ছবিটা এঁকেছি এডি আর এস অ্যাপ্রোচের সাহায্যে বুঝিয়েছি। এইবার এখানে কি বলছে, সাপোজ দ্য ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, তা প্রথমে ইকুইলিব্রিয়াম কোথায় এসেছিল? প্রথমে পয়েন্টিং করছে, প্রথম ইকুইলিব্রিয়াম কোথায় এসেছিল বলে? ইকুইলিব্রিয়াম কাকে বলে? ইকুইলিব্রিয়াম যেখানে কাটে, এডি আর এস যেখানে কেটেছে, প্রথম কেটেছে এখানে, কারণ প্রথম ইকুইলিব্রিয়াম এসে এই পয়েন্টে, তাই তো? তাই এখানে লেখা আছে সাপোজ দ্য ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ইজ ডিটারমাইন্ড অ্যাট পয়েন্ট ই, হোয়ার, যেখানে এডি কার্ভ ইন্টারসেক্ট করছে এস কার্ভ, কোনো সমস্যা নেই। নেক্সট, দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম ইজ ও ওয়াই, তো সেখানে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম কত ছিল? ও ওয়াই, ইনিশিয়াল স্টেজে। এইবার কি বলেছে? বলছে নাও সাপোজ দ্যাট দ্য ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই ডেল্টা আই, বলছে এখন ধরা গেল ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিয়েছে। কতটা বাড়িয়ে দিয়েছে? দেখ, আগে আমার 800 টাকা ছিল খরচ, এখন কোম্পানি ইনভেস্টমেন্ট আরো 100 টাকা বাড়িয়েছে, তাহলে কত হলো? এখন এগ্রিগেট ডিমান্ড আগে 800 টাকা ছিল, এখন ইনভেস্টমেন্ট আরো 100 টাকা করলে, তাহলে 900 হলো। তাহলে দেখ, তাই এটাই বলছে, আগে এগ্রিগেট ডিমান্ড ছিল এখানে, এটা ধর নতুন এডি ওয়ান, আগে ধর এগ্রিগেট ডিমান্ড ছিল এখানে, এখন এগ্রিগেট ডিমান্ড ইনভেস্টমেন্ট বাড়ানোর ফলে এগ্রিগেট ডিমান্ড এত হয়ে গেছে। তাই লিখে দ্য ইকুইলিব্রিয়াম নাও সাপোজ দ্যাট দ্য ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই ডেল্টা আই, তাহলে ইনভেস্টমেন্ট কতটা বেড়েছে? 100 টাকা, মানে ডেল্টা আই। সো দ্যাট দ্য নিউ এগ্রিগেট ডিমান্ড কত হবে? নতুন এগ্রিগেট ডিমান্ড কত হবে? এখন নতুন এগ্রিগেট ডিমান্ড কত হলো? এডি ওয়ান, বোঝা গেল? আগে এগ্রিগেট ডিমান্ড ছিল এডি, এখন ইনভেস্টমেন্ট বাড়ালে, তাহলে নতুন এগ্রিগেট ডিমান্ড কত হবে? এডি ওয়ান, ঠিক আছে তো? আচ্ছা, এই এডি ওয়ানটা এবার কাকে ইন্টারসেক্ট করেছে? এবার এ এস কার্ভকে এফ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে এখন নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোন? এফ। সেখানে ইকুইলিব্রিয়াম ইনকাম কত? ও ওয়াই ওয়ান। এখানে এই কথাগুলোই বলা হয়েছে। Thus, the new equilibrium, the equilibrium level of income is OY1. The income rises, but income বেড়ে গেছে। ইনকাম আগে ছিল OY, ঠিক আছে, আগে ইনকাম কত ছিল বল? OY, এখন কত হলো? OY1। তাহলে বল ইনকাম কতটা বেড়েছে? স্যার 500 টাকা বেড়েছে। আগে ছিল 2000, এখন হলো 2500। কত টাকা ইনকাম? 500 টাকা। 500 টাকা কি বলতে পারি? OY1 বলতে পারি। এখানে তাই লিখে দেখ।
আর ইনভেস্টমেন্ট কত ছিল দেখ, ইনভেস্টমেন্ট দেখ, the income rise y to y1 in response to an initial increase in investment delta I. It is clear from the diagram the increase in income তো হলো is done due to investment delta I. মানে ডেল্টা আই 100 টাকা ইনভেস্টমেন্ট বাড়ার ফলে ইনকাম কত বেড়েছে? 500 বেড়েছে। 100 টাকা ইনকাম বাড়ার ফলে ইনকাম কত? 5 গুণ বেড়েছে, 5 গুণ। এইবার এটাই আমি তোকে বোঝাচ্ছি। এখানে আমাদের নোট ছিল, বেঙ্গলের নোট, কিন্তু সবকিছু বেশি ডিটেলসে পড়ার দরকার নেই। এই ছবিটা আবার একটু কে বুঝিয়েছে, এটা আবার কিসের মধ্যে বুঝিয়েছিস? দেখ এই ছবিটা কিসের মধ্যে বুঝিয়েছে, আমি তোকে কি দিয়ে বোঝালাম বল, আমি তোকে কি দিয়ে বোঝালাম, আমি ভালো করে এডিএস, আর এখানে কি দিয়ে বোঝানো হয়েছে? এস আই। একটা দিয়ে বোঝালি হলো, একটা দিয়ে বোঝালি হলো। দেখতে পাচ্ছি এটা এসআই কেন হয়েছে, ওটা এডিএস দিয়ে বুঝিয়েছে, এটা এসআই দিয়ে বুঝিয়েছে। একটা দিয়ে বোঝাতে পারলেই হলো, কোনো ব্যাপার না। এরপরে যে কোশ্চেনটা পড়বো, আগেকার বইয়ের এডিশনে পড়াচ্ছ? আগেকার বইয়ের এডিশন? আগেকার বইয়ের এডিশনে পড়াচ্ছ? কোনো আগেকার বই না, সবই এখনকার। কোনো বইয়ে হয়তো নেই অ্যান্সার, এটা আলাদা ব্যাপার। পুরো তাই? হ্যাঁ হ্যাঁ। এরপরে বলেছে কেনসের গুণক তত্ত্বের অনুমান, বলছে কেনসের গুণক তত্ত্বের অনুমান। এই কোশ্চেনটা আছে বইতে, এখানে এই কেনসের গুণক তত্ত্বের অনুমান বইতে দিয়েছে। কেনসের গুণক তত্ত্বের অনুমান, এই কোশ্চেনটা পড়তে হবে, ঠিক আছে? কি বলছে, এই যে মানে কিছু কিছু অনুমান, এই অনুমানের উপর এমসিকিউ দিতে পারে তোর পরীক্ষায়। কেনসের যে গুণক তত্ত্ব হচ্ছে, মানে কোনো যখনই কেউ না কেউ তার থিওরি তৈরি করে, তার থিওরি তৈরি করার আগে তার কিছু অ্যাজাম্পশন তৈরি করে। তাহলে এখানে কটা পয়েন্ট তৈরি করা যায় এখানে অনুমানে? 9টা পয়েন্ট এলো, 9টা পয়েন্ট। কি বলা হয়, ধরে নেওয়া হচ্ছে দেশে, ভালো করে শুনবি কিন্তু পয়েন্টগুলো, দেশে কোনো কর্মসংস্থান নেই। এবার কর্মসংস্থান বুঝিস তো, চাকরি, সবাই মানে দেশে সবাই চাকরি করে। পূর্ণ কর্মসংস্থান, পূর্ণ কর্মসংস্থান মানে সবাই চাকরি, দেশে পূর্ণ কর্মসংস্থান ফুল এমপ্লয়মেন্ট নেই, ঠিক আছে তো? অর্থাৎ জাতীয় উৎপাদন বা জাতীয় আয় বাড়ানোর সুযোগ আছে। তুই এক্ষেত্রে দেশের জাতীয় উৎপাদন প্রোডাকশন আরো বাড়াতে পারবি, আবার ইনকামও বাড়াতে পারবি। দেশের দাম স্তর স্থির আছে, দাম স্তর মানে প্রাইস লেভেলটা, ধরে নেওয়া হচ্ছে প্রাইস জিনিসপত্রের দাম ঠিকই আছে, স্থির আছে। দেশে উপাদানের যোগান অস্থির এবং উপাদানগুলি পরিবর্তনীয়, উপাদানগুলিকে পরিবর্তন করা যেতে পারে। আয়ের বন্টন ও বিনিয়োগকারীদের আশা আকাঙ্ক্ষা স্থির আছে, ঠিক আছে। দেশের সরকারের কোনো কাজকর্ম নেই, ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই, দেশের সরকারের কোনো অর্থনৈতিক কাজকর্ম নেই। দেশটি বিদেশে বাণিজ্য করে না, দেশটি কোথায় বাণিজ্য করে না? বিদেশে বাণিজ্য করে না, দেশটি বিদেশে বাণিজ্য করে না, ঠিক আছে তো? দেশের মোট ভোগ ব্যয়, এটা তো আগেই বলেছি, এটা তো দেখ প্রথম এক কটা পয়েন্ট তোকে থিওরিটিক্যাল কথা পড়তে হবে জাস্ট, কিন্তু পরের পয়েন্টগুলো তোর আগেই জানা। দেশে আমরা বলেছিলাম প্রথম দিন কন্ডিশনাল সি ইকুয়াল টু সি অফ ওয়াই বলেছিলাম, বরাবর সি ইকুয়াল টু সি অফ ওয়াই। দেশের মোট ভোগ ব্যয় কার উপর নির্ভর? জাতীয় আয়। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, আয় কমলে ভোগ ব্যয় কমবে। আচ্ছা, এখানে ধরা হচ্ছে সমীকরণটা কি ছিল দেখ, আমি আগের দিন একটা অঙ্ক করাতে কি করেছিলাম না, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, মনে হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, যেখানে বি মানে কি প্রান্তিক ভোগ প্রবণতা, আর এ মানে কি স্থির ভোগ ব্যয়, ঠিক আছে। আর ভোগ অপেক্ষক এমন যে জাতীয় আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, জাতীয় আয় কমলে ভোগ ব্যয় কমবে, এগুলো সব জানা, এমন কিছু জিনিস না। আর আরেকটা কি বলেছিলাম, এমপিসি ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে বলেছিলাম, দেখ এটা সেটা আবার এখানে এমপিসি ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে। তারপর দেশের প্রান্তিক ভোগ প্রবণতা কি হয়? স্থির ও নির্দিষ্ট। আর কি, দেশের মোট বিনিয়োগ ব্যয়, দেশের মোট বিনিয়োগ ব্যয় কি অটোনোমাস, বিনিয়োগ ব্যয়টা কি অটোনোমাস, মানে আই ইকুয়াল টু এ, তাহলে এখানে বিনিয়োগটা অটোনোমাস, ঠিক আছে। তাহলে কটা পয়েন্ট হলো? এই অনুমানগুলো তোকে পড়তে হবে, জরুরি জিনিস অনুমান করতে। তাহলে কি কি বললাম বল, একটা একটা করে বল। স্যার দেশে পূর্ণ কর্মসংস্থান নেই, তার মানে দেশে যদি কর্মসংস্থান পূর্ণ না থাকে তাহলে কি করতে? দেশের জাতীয় আয় বাড়াতে পারবে, উৎপাদন বাড়াতে, ঠিক আছে। দেশের সরকার কোনো বৈদেশিক বাণিজ্য করে না, দেশের সরকার কি করে না? বৈদেশিক বিদেশ হয় না, বিদেশের কাজকর্ম হয় না। আর কি, দেশের সরকারের কোনো অর্থনৈতিক কাজকর্ম নেই। 3টে পয়েন্ট বললাম। আর কি, দাম স্তর, দেশের দাম স্তর স্থির আছে। 4টে পয়েন্ট বললাম। 5 নম্বর, উপাদানগুলি পরিবর্তনীয়। আর কি বলেছিলাম, যারা আমাদের দেশে ইনভেস্ট করবে, ইনভেস্টরদের আশা আকাঙ্ক্ষা স্থির আছে,
তাহলে এই পয়েন্ট নর্মাল পয়েন্ট। আর কি কি পয়েন্ট বলেছিলাম বল? সি ইকুয়াল টু সি অফ ওয়াই, হ্যাঁ কি না? সি ইকুয়াল টু সি অফ ওয়াই এটা বলেছে। তারপর কি বলেছে? সি ইকুয়াল টু সি অফ ওয়াই, এটা তো বললাম। মানে সি ইকুয়াল টু সি অফ ওয়াই মানে দেশের ভোগ ব্যয় জাতীয় আয়ের উপর নির্ভর করে। আর কি বলেছিলাম? প্রান্তিক ভোগ প্রবণতা স্থির। আর কি? দেশের মোট বিনিয়োগ ব্যয় কি স্থির। এগারো পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এগারো পয়েন্ট পড়ে। আচ্ছা দেখ, এটা তোদের বইতে দিয়েছে, এটা একটু মানে আমি কি কি দিয়ে বোঝালাম তোকে? নর্মাল ক্যালকুলেশন দিয়ে বোঝালাম, আমি তোকে গ্রাফ দিয়ে বোঝালাম। এবার অনেক অনেক বইতে এই কলন বিদ্যা মানে বুঝছো? কলন বিদ্যা কি বলে? কলন বিদ্যা কি বলে? ক্যালকুলাস। এই কলন বিদ্যা দিয়ে বুঝিয়েছে, কলন বিদ্যা। ঠিক আছে, কলন বিদ্যা দিয়ে বুঝিয়েছে। হ্যাঁ, কলন বিদ্যা দিয়ে মানে তোর ক্যালকুলাস দিয়ে বোঝানো আছে, বাট আমি ক্যালকুলাস দিয়ে বোঝাচ্ছি না। ক্যালকুলাস দিয়ে বোঝানো আছে, ক্যালকুলাস দিয়ে বোঝাচ্ছি না, ক্যালকুলাস দিয়ে বোঝাচ্ছি না। আমি নর্মালি অ্যালজেব্রা দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ বল। হ্যাঁ, আমি আমি মানে কারণ কেন ধর অনেক কমার্সের স্টুডেন্ট আছে বা অনেক আর্টসেও আছে, তারা অত ক্যালকুলাস বুঝবে না, তারা নর্মালি বুঝতে পারবে, ক্যালকুলাস দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দেখ কি বলছে, ডেরিভেশন অফ দ্য ভ্যালু মাল্টিপ্লায়ার ইন কেনসিয়ান থিওরি অফ মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তার মানে কি হয়, এটা কি করে ডেরাইভ হয়েছে। তাহলে নিয়মটা কি, এক একটা করে জিনিসটা পড়। মানে গুণক তত্ত্বের অনুমানের ভিত্তিতে এত কিছু করতে হবে না। নর্মাল কথা বলি, আমরা কি জানি জাতীয় আয় মানে কি জানি আমরা, আমাদের মানে তোকে যদি বলছি জিজ্ঞাসা করছি, বল দেখি দেশে যে ভারসাম্য ইকুইলিব্রিয়াম, দেশে যে ইকুইলিব্রিয়াম আছে তার শর্তটা কি ছিল? ইকুইলিব্রিয়াম হতে গেলে এডি ইকুয়াল টু এস হতে হবে। আর একটা কি বলেছিলাম বল? এস ইকুয়াল টু আই হতে হবে। এখানে কি লিখেছে? গুণক তত্ত্বের অনুমানের ভিত্তিতে দেশের ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ শর্ত কি? মোট জাতীয় আয় ইকুয়াল টু মোট জাতীয় ব্যয়। আরে এডি ইকুয়াল টু এস তো ওটা, এডি আর এস কি? এডি মানে কি ব্যয়, আর এস মানে কি আয়। তাহলে মোট জাতীয় ইকুয়াল মোট জাতীয় ব্যয়। আমি তো এইটাই বোঝালাম, আমি এডি এস দিয়ে বোঝালাম না তোকে? এডি এস দিয়ে বোঝালাম, তা আমি এডি এস ই রাখি। তাহলে কি বললাম? মোট জাতীয় আয় ইকুয়াল টু মোট জাতীয় ব্যয়। তোদের এই বইতে দেখ, আমি বলছি যদি পুরোনোর মতো এ দেখ, এটা এডি এস দিয়ে বুঝিয়েছে, এটা এডি এস দিয়ে বুঝিয়েছে। বুঝতে পারলি? এক একটা বই এই বোঝানোর জন্য না, এক একটা রাইটার এক একটা মেথড ফলো করে। কোন ব্যাপার, তোমার কাছে যেটা বেটার লাগে তুমি সেটাই, ঠিক আছে? এখানে কি বললাম তাহলে বুঝতে পারলি? কি বললাম? এইগুলো তোকে কিছু মুখস্থ জাস্ট একবার দেখতে হবে। ও কি করে, ও আমি কেন বোঝাচ্ছি জানিস? ও লাস্টে না, এই যে আমি তোকে কেন বোঝাচ্ছি জানিস শুনবি? অ্যাকচুয়ালি তোকে এইটা মুখস্থ করতে, এই লাইনটা। আমি চাই না তুই মুখস্থ কর, আমি চাই তুই বুঝ ব্যাপারটা কি করে হলো, বুঝিয়ে দিচ্ছি এটা কি করে হচ্ছে। এটা ম্যাথামেটিক্সের ব্যাপার। ঠিক আছে, ও তোর পরীক্ষা এখান দিয়ে যা এমসিকিউ আসবে না, কি আসবে না অ্যাকচুয়ালি এমসিকিউটা আসবে এখান থেকে, এইটুকু জায়গায় এমসিকিউটা আসবে, এইটুকু জায়গা থেকে এমসিকিউ। ঠিক আছে, বাট আমি আগে এই জায়গাটা বুঝিয়ে দিই ব্যাপারটা। তাহলে কি বললাম বল? বল কি যেন বলছিলাম? ভারসাম্য জাতীয় আয় সত্যটা কি? ইকুইলিব্রিয়াম কোথায় আসে? ইকোনমিক ইকুইলিব্রিয়াম কোথায় আসে? যেখানে স্যার এডি আর এস সমান হয়। আর এডি আর এস মানে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই যেখানে সমান হয়। তো এগ্রিগেট ডিমান্ড মানে মোট জাতীয় ব্যয়, আর এগ্রিগেট সাপ্লাই মানে মোট জাতীয় আয়। তাহলে যেখানে মোট জাতীয় আর মোট জাতীয় ব্যয় সমান হয় সেখানেই ভারসাম্য আসে। আচ্ছা, তারপর আমি প্রথমে বলেছিলাম না, আমি কিছুক্ষণ আগে অনুমান করানোর সময় কি বললাম? মনে করছি দেশের সরকারের কোনো কাজ কাম নাই, দেশের সরকারের কোনো কাজ কাম নেই, মানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস করে না, দেশের সরকার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস করে না, দেশটি কোনো বৈদেশিক বাণিজ্য করে না। সেহেতু মোট জাতীয় ব্যয় হলো মোট ভোগ ব্যয় এবং মোট বিনিয়োগ ব্যয় যোগফল। এবার দেখ তোকে একটা কথা বলেছি প্রথম দিকে খুব সুবিধা,
তোকে বলেছিলাম যখন এডি পড়েছিলাম মনে পড়ে, এডির মধ্যে 4টে ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ কি কি বলেছিলাম? একটা কনজাম্পশন, একটা ইনভেস্টমেন্ট, একটা গভর্নমেন্ট, একটা এক্স মাইনাস এম। আমি তো কি বললাম, দেশের সরকারের কোনো কাজ কাম নাই, কি ক্যান্সেল, দেশ কোনো বৈদেশিক বাণিজ্য করে না, এক্স মাইনাস এম ক্যান্সেল। কারা কারা বলল? সিআরআই, এখানে এটাই লিখেছে। দেখ এখানে এটাই লিখতে চেয়েছে, সেহেতু দেশের মোট জাতীয় ব্যয় হলো মোট ভোগ ব্যয় এবং মোট বিনিয়োগ ব্যয় যোগফল। বুঝতে পারলি তো? স্যার বাংলা বুঝতে পারি না, বাদ দে, ভুলে যা, বাংলা ভুলে যা। তা আমরা কি শিখেছিলাম? বলেছিলাম স্যার এডি ইকুয়াল টু এএস, হ্যাঁ কি না? এডির মধ্যে কি কি আছে? সি প্লাস আই। আর এএস কোনটা? ওয়াই। এটাই লিখেছে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। কোনো সমস্যা আছে না স্যার? কোনো সমস্যা নেই। ওয়াই, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। তো মন দিয়ে শুনবি যে কথাগুলো বলছি, কোনো আটকে গেলে কিন্তু জিজ্ঞাসা করবি এই জায়গাটা। সি, আমি কিছুক্ষণ আগে তোকে অ্যাজাম্পশনে কি বললাম যে কেনস বলেছে সি ইকুয়াল টু, মনে পড়ে, এ প্লাস বি ওয়াই বলেছিলাম। তাহলে সির জায়গায় লিখেছে এ প্লাস বি ওয়াই। ক্লিয়ার হয়েছে? আয়ের জায়গায় স্যার আই কে কেন এ লিখেছে? কারণ কেন আই কে লিখেছে বল দেখি? এখানে কোন ইনভেস্টের কথা বলবো, অটোনোমাস নাকি ইনডিউসড? অটোনোমাস। অটোনোমাস ইনভেস্ট কি হয়? প্রতিটা স্তরে সমান হয়। আর সমানটা বোঝানোর জন্য এ মানে কনস্ট্যান্ট বলেছে। ঠিক আছে তো? তাহলে আই ইকুয়াল টু এ বোঝা গেল। এইবার তুই অ্যালজেব্রা করেছিস তো, আমি এখানে ছোট ছোট করে দেখাচ্ছি। এটা একদম সিম্পল জিনিস, তোর জন্য তো, তোদের জন্য সায়েন্সের স্টুডেন্ট হেভি ইজি। দেখ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই প্লাস এ। আমি ওয়াই গুলোকে একদিকে রাখলাম, ওয়াই মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ প্লাস এ। তাহলে ওয়াইটাকে যদি কমন নিই তাহলে কি পড়ে যাচ্ছে? ওয়ান মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস এ। তাহলে ওয়াই ইকুয়াল টু কি? এ প্লাস এ বাই ওয়ান মাইনাস বি বলতে পারি। এখানে তো এটাই লিখেছে, কোনো সমস্যা আছে? কিছু জিনিস আছে এখানে কিছু লেখাই নেই এখানে। এটা এটা ভেরি ভেরি সিম্পল। আমাদের যখন কলেজে দেয়, আমি স্টুডেন্টদের বলি এটাই কর, ওই ছবি আঁকতে হবে, ছবি আঁকতে গেলে তো ছবি ভুল হবে, কাটা হবে, আচ্ছা এর লেখাটা কত ইজি লেখা, হেভি ইজি লেখা এটা। টেনশন করে দিচ্ছিস। আর এটা পরের পাতায় ডিফারেন্সিয়েশন হচ্ছে, পরের পাতায়। এবার দেখ এটা শোন, এটা শুনে নে। এটা নর্মাল অ্যালজেব্রা, একদম নর্মাল অ্যালজেব্রা, 7, 8 লেভেলের অ্যালজেব্রা দিয়েছি। এটা প্রাথমিক। আচ্ছা এই যে এটা হলো, এটা কি, এটা কি মানে, এটা কি মানে, এটা আমি কি বলছি মানে, আমরা এই টপিকটা কি বলছি বল? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এই টপিকটার নাম কি? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি বললাম প্রথম লাইনে? কি বললাম? স্যার ইনভেস্টমেন্ট বাড়লে ইনকাম বাড়ে। তাই এই অবস্থায় কি এখনো ইনভেস্টমেন্ট বাড়িয়েছিস? না, এখনো কি ইনভেস্টমেন্ট বাড়িয়েছি? আমি কি বলেছি ইনভেস্টমেন্ট বাড়ালাম? এখনো কিন্তু ইনভেস্টমেন্ট, এটা নর্মাল স্টেজ। নর্মাল স্টেজ মানে কি? প্রিলিমিনারি স্টেজ। এই দেখ, আমি এই ছবিটার দিকে তাকাই দেখে, এই দেখ এটা হচ্ছে এই স্টেজ। আমি এখনো কিন্তু এই স্টেজ করি। এবার বিনিয়োগ বাড়াও, বিনিয়োগ বাড়ালে তখন এই স্টেজ আসে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললো? তাহলে ইনিশিয়াল স্টেজের কথা বললাম, তাই লিখেছি এটা প্রাথমিক অবস্থা। তো প্রাথমিক অবস্থায় বিনিয়োগ বাড়ার আগে ভারসাম্য জাতীয় আয় কত ছিল? ওয়াই জিরো। বুঝেছিস বুঝিসনি? যখন তুই বিনিয়োগ করিসনি, যখন তুই ইনভেস্ট করিসনি, তখন জাতীয় আয় কত ছিল? নর্মাল জাতীয় আয় ছিল। এবার বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়বে, হ্যাঁ কি না? তাই দেখ এখানে লিখেছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় তোমার জাতীয় আয় এটা ছিল, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে এখানে? স্যার ওয়াই জিরো কেন লিখলো? ওয়াই লিখলো না কেন? ওয়াই জিরো লিখলো মানে প্রাথমিক অবস্থায় বোঝানোর জন্য ওয়াই, ইনিশিয়াল স্টেজ। এইবার ধর স্যার কি হবে? এবার কি করবেন? এবার কিভাবে বোঝাবেন? দেখ আমি এখানে বুঝে দিই, বুঝতে পারছিস ব্যাপারটা? এটা যদি তুই যদি চাস, এখন দেখ তোর পরীক্ষায় তো এটা এত অ্যানালাইসিস করতে দেবে না। আগামী দিন যদি তুই ইকোনমিক্স নিয়ে কোনো কিছু পড়াশোনা করতে চাস, তখন তো এটা জানা দরকার, ঠিক আছে তো? তুই যদি না করতে চাস নর্মালি, তোর জানার দরকার নেই খুব একটা। কিন্তু ব্যাপারটা কি, তুই যে নলেজ বাড়াতে চাস, তখন তুই এটা নলেজ বাড়াতে, নলেজ বাড়াতে আর করতে হবে। সেরকম পরে এই জিনিসটা স্টুডেন্টরা মুখস্থ করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কিছু করে না, ওরা ওরা সব শুধু এইটুকু মুখস্থ করে চলে যাবে। কিন্তু এইটা কিভাবে হয়েছে এটাই বোঝাচ্ছে আর কিভাবে এস, কত ইজি লাগবে দেখি ব্যাপারটা, দেখ ব্যাপারটা সব। তাহলে কি ছিল ভালো করে বুঝবি কিন্তু, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, এটাই তো ছিল, ঠিক আছে? এবার সি কি ছিল? স্যার সি তো ছিল এ প্লাস বি ওয়াই, আর আই কি ছিল? এ। এই এখন কি হবে? এই স্টেজে কোম্পানি আগে যা ছিল ইনভেস্টমেন্ট, কোম্পানি এখন ইনভেস্টমেন্ট বাড়াতে চায়। তাহলে কোম্পানি যদি ইনভেস্টমেন্ট বাড়ায়, ইনভেস্টমেন্টকে কি দ্বারা ডিনোট করা হয়? এ। লিখেছি তো, এ দ্বারা ডিনোট করা। এখন যদি ইনভেস্টমেন্ট বাড়ায় তাহলে কি বলবো? ডেল্টা এ, হ্যাঁ কি না বল? ডেল্টা এ। তাই এখানে লিখলাম ডেল্টা এ। তাহলে বুঝতে পারলি এক্সটা কি হলো? আগেরটার তুলনায় এখানে এক্সটা কি আছে? শুধুমাত্র ডেল্টা, স্যার কিছু আসে না। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা। এবার কি করবো? ওয়াই মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ প্লাস এ প্লাস ডেল্টা এ, হ্যাঁ কি না? তাহলে কি লিখবো?
ওয়াই ইকুয়াল কমন নিলে 1 মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এ, তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এ ডিভাইড বাই 1 মাইনাস বি। কোনো ডাউট নেই নিশ্চয়ই এখনো? যদি কোনো ডাউট আছে এখানে? তাহলে এবার কি বলছে দেখ, বিনিয়োগ বাড়ার পর তোর হলো ইকুয়েশন। তাহলে আগে ইকুয়েশন কি ছিল? এটা ছিল 1 নম্বর। আমি এখানটা লিখছি তাহলে তোর বোঝাতে সুবিধা হবে। তাহলে এখানটায় লিখছি, এখানটায় ধর আমার ইকুয়েশন নাম্বার 1 কি ছিল বল? ইকুয়েশন নাম্বার 1 কি ছিল দেখে নিই আমরা। ইকুয়েশন নাম্বার 1 আমরা বের করলাম। দেখবি y0 ইকুয়াল টু a প্লাস a ডিভাইড বাই 1 মাইনাস b। এটা কি ছিল? 1 নম্বর ইকুয়েশন, একই না? 2 নম্বর ইকুয়েশন কি ছিল? y1 ইকুয়াল টু কি ছিল বল? এবার তো বের করলাম a প্লাস ডেল্টা a ডিভাইড বাই 1 মাইনাস b। এটা 2 নম্বর ইকুয়েশন। তার মানে আগে আয় ছিল এত টাকা, এখন আয় হলো এত টাকা। তাহলে আয়ের চেঞ্জ হয়েছে, হ্যাঁ কি না? কত টাকা চেঞ্জ হয়েছে আয়? আয়ের চেঞ্জটাকে কি বলা হয়? ডেল্টা আই বলা হয় না? মানে ডেল্টা আই কেন বলা হয়? ডেল্টা ওয়াই কি বলা হয়? ডেল্টা ওয়াই মানে y1 এখন আর আগে ছিল y0। বুঝতে পারলি? তাহলে কি হবে? ছোটবেলায় অ্যালজেব্রা বই বলি a প্লাস ডেল্টা a ডিভাইডেড বাই 1 মাইনাস b মাইনাস a প্লাস a ডিভাইড বাই 1 মাইনাস a। তাহলে এই দুটোর ইনকামের চেঞ্জকে কি বলতে পারি? একবারে বলতে পারি ডেল্টা ওয়াই। বল হ্যাঁ কি না বলতে পারি তো? এবার কি করবো? নর্মালি কি করবো স্যার? এটাকে এলসিএম করুন 1 মাইনাস বি। এলসিএম করলে কি হবে? a প্লাস ডেল্টা a মাইনাস a মাইনাস a। ঠিক আছে? তাহলে এই এ কেটে গেল, এই এ কেটে, তাহলে পড়ে হলো ডেল্টা ওয়াই কি হলো? ডেল্টা a বাই 1 মাইনাস। ঠিক আছে? তাহলে দেখ স্যার কোথায় আছে এটা লেখা? তুই নিজে বলতে পারবি না কোথায় লেখা আছে? দেখ কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে বল। এত চলে এসছে আমাদের। তারপরে কি হয়েছে? ডেল্টা এ এখানে কি লেখা আছে? দেখ আমি কি করলাম বল, আমি কি করলাম এখানে লিখি, আমি কি করলাম এখানটা একটু লিখছি। আমি করলাম হচ্ছে ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা এ বাই 1 মাইনাস বি। এটা করলাম। এবার দেখ আমি তোকে কিছুক্ষণ আগে থিওরি পড়ালাম, কিছুক্ষণ আগে তোকে অনেকগুলো থিওরি পড়ালাম। বল ডেল্টা ওয়াই ইকুয়াল 1 বাই 1 মাইনাস বি ইন্টু ডেল্টা এ। বলতো এটাকে ভাঙা যেতে পারে? অ্যালজেব্রা পড়েছিস তো, এটাকে ভাঙা যেতে পারে? ভাঙা যেতে পারে। তাহলে ডেল্টা এ মানে কি? ডেল্টা এ মানে কি স্যার? ডেল্টা এ মানে কি বল? ডেল্টা এ মানে কি? এই ডেল্টা এ মানে কি বলেছো স্যার? বিনিয়োগের পরিবর্তন। মনে করছে আগে যা ইনভেস্টমেন্ট ছিল এখন ইনভেস্টমেন্ট বাড়ানি, বিনিয়োগের পরিবর্তন। এতটা বিনিয়োগের পরিবর্তন করার ফলে এটা বিনিয়োগের পরিবর্তন। আর এটা কি? এটা হচ্ছে গুণক। 1 বাই 1 মাইনাস বি কি ছিল স্যার? একটু দেখিয়ে দিন তো আগে কোথায় লিখেছিল। দেখ এখানে দেখ লেখা ছিল 1 বাই 1 মাইনাস বি। কোথায় লেখা ছিল বলতে পারবি? কোথায় ছিল বল? এখানে দেখ অনেকগুলো জায়গা দেখ, এই দেখ এটা দেখ, এটা কি লেখা ছিল? এটাই দেখ না। কে ইকুয়াল টু, ভালো করে দেখ, কে ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এমপিসি মানে কি? 1 বাই 1 এমপিসি কে কি দ্বারা ডিনোট করি? বি দ্বারা ডিনোট করি না? তাহলে এটাকে কি বলে স্যার? এটাকেই তো গুণক বলে, মানে এটাকেই তো কে বলে। বুঝতে পারছি কি বলছি? তাহলে এটা হচ্ছে কে আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তুই ধর ইনভেস্ট দিয়ে আমি বলেছিলাম ইনভেস্ট করেছিল তুই 4,000 টাকা। তখন কি ছিল? 4,000 টাকা ইনভেস্ট করার ফলে তোর আয় কত হয়েছিল? 16,000। তাহলে কত গুণ হয়েছিল? 4 গুণ। তাহলে ইনভেস্টমেন্ট 4,000 আর 4 গুণ, তাহলে 4,000 সঙ্গে 4 গুণ করলে কত হয়? 16,000। তাহলে এটা কি ছিল স্যার? এটা ছিল গুণক। আর এটা কি ছিল বল? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে ইকুয়াল টু ইনকাম না? এখানে এটাই লিখেছে। বুঝতে পেরেছি? কি সিম্পল জিনিস দিয়েছে। সুতরাং দেখা যাচ্ছে বিনিয়োগের পরিমাণ ডেল্টা এ বাড়ার ফলে, বিনিয়োগের পরিমাণ কত বেড়েছে? ডেল্টা এ বাড়ার ফলে ভারসাম্য জাতীয় আয় স্তর কত গুণ বেড়েছে? ভারসাম্য জাতীয় আয় স্তর বাড়ছে কত? ভারসাম্য জাতীয় আয় স্তর বাড়ছে কত? এটা ইন্টু এটা। বুঝতে পেরেছি কি বুঝিসনি বল? এখানে ডেল্টা এ কে 1 বাই 1 মাইনাস এমসি গুণ করে ডেল্টা ওয়াই পাওয়া যাচ্ছে। এখানে গুণক কোনটা? গুণক কোনটা তোকে বললো? এটা গুণক বলেছিলাম 1 বাই 1 মাইনাস বি গুণক। এটাকে একটু ভাঙলে কি হবে স্যার? 1 বাই এমপিএস। ঠিক আছে? এইগুলো সব বুঝে গেছিস। এমপিসি শূন্য অপেক্ষা বেশি কিন্তু একের কম, কারণ এমপিসি ভ্যালু কত হয়? শূন্যর বেশি একের কম হয়। ঠিক আছে? আর এখানে গুণক এটা ধনাত্মক এবং 1 অপেক্ষা বেশি। এর অর্থ হলো বিনিয়োগ বাড়লে ভাষণ স্তর বাড়বে, বিনিয়োগ বাড়ার পরিমাণ অপেক্ষা ভাষণ স্তর বেশি পরিমাণ বাড়ছে।
ঠিক আছে, ব্যাস আর তো কিছু দরকার নেই। তো সুন্দর করে কত সুন্দর কথা বলা আছে। আর একটা কথা এখানে লিখেছে, বলছে বিনিয়োগ গুণকের মান, মানে বিনিয়োগ গুণক কত হবে, মাল্টিপ্লায়ার কত হবে, এটা নির্ভর করবে এমপিসির উপর। এমপিসির ওপর কিন্তু কে ডিপেন্ড করে, বলেছিল না কে কার সঙ্গে ডিপেন্ডেন্ট, কে কার উপর, এমপিসির উপর। এমপিসি বাড়লে কে বাড়বে, এমপিসি কমলে কে কমবে, তাই বলছে এর উপর নির্ভর করে। তাহলে বল, বুঝেছি বুঝিস? এইটাই হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কোশ্চেন দেবে সে তো পরের কথা, তুই পেছনে এমসিকিউ একা একাই নিজে নিজে করছিস, এমনিই বুঝে যাবে, কিছু নেই। কিন্তু এইগুলো করার পর তুই জানিস না কতগুলো এমসিকিউ আরো হয়ে গেল, প্রচুর এমসিকিউ হয়ে গেল, ঠিক আছে তো? আর তো সেরকম কিছু নেই কনসেপ্ট, আমার আর একদিন করলেই হয়তো চ্যাপ্টার শেষ হবে। শেষ, আর একদিন করলে চ্যাপ্টার শেষ, আর এক। এবার দেখে নি আর কিছু আছে। তোর এখানে তোর বইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এইগুলো পরে পড়বো, আগে এইটুকু না, এইটুকু তোকে পড়তে হবে, তারপর দেখবো। আগে এইটুকু পড়ে নে ভাই।